প্রিয় সুধী, চিন্তার নাভি পর্ব ৬, যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা এবং স্বাগত। আমার সাথে আজকেও আমার খুবই কি বলে, এক কথায় বলবো আমার আর একটা ডার্লিং আছে, আমার ডার্লিং শাহরিয়ার শুভ আছে। শাহরিয়ার শুভর সাথে জম্পেশ আড্ডা হবে। আশা করছি আপনারা যারা যুক্ত হবেন প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং আড্ডাটা উপভোগ করবেন। ভালো লাগলে লাইভটা শেয়ার করে দেবেন। তো যাই হোক, প্রথমেই চলে যাচ্ছি শাহরিয়ার শুভর কাছে। আজকের এই আয়োজন চিন্তার নাভি। এই চিন্তার নাভি আজকের আয়োজনে তাকে শুভেচ্ছা বিনিময় করার জন্য শ্রোতা দর্শক এবং সকলের সাথে। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা এবং এরকম একটা আয়োজনে আমাকে যুক্ত করার জন্য অনেক কি বলবো, ধন্যবাদ। তো এটা তো দেওয়ার কিছু নাই, বাদবাকি সেটা যদি অবশ্যই বিনিময়ের কিছু থাকে সেটা অবশ্যই আমাদের যেটা ভালোবাসা, আমরা ভালোবাসাটা ভালোবাসা বিনিময় করতে পারি। বিনিময় করতে ধন্যবাদটা হবে আসলে অবশ্যই। বিনিময় করার সেরকম কিছু না, না। শ্রোতা দর্শক যারা দেখছে আর কি, তাদের প্রতি তুমি ভালোবাসা বা শুভেচ্ছা অবশ্যই বিনিময় করো। অবশ্যই তাদের প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। হুম। এমনিতে আমরা একটা আর মহামারীর মধ্য আর দিয়ে যাচ্ছি হুম এখন, এর আর এই মধ্যে যতটুকু, হ্যাঁ, বলো বলো বলো। না অসুবিধা নাই। ঘটনা হচ্ছে যে আমরা তো আসলে ওই ইনফর্মাল আড্ডা যেটাকে বলে, হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ, কথায় যেটা ক্যাজুয়াল আড্ডা। আড্ডা, হুম সেটা দেখা গেল যে আমরা ওই চা বিড়ি খেতে খেতে মনে করেন যে আমি ওই ভাষা কিন্তু অতটা মার্জিত ভাষা ব্যবহার করতে পারবো না। ওই দেখা যাবে যে অবশ্যই তোমার যা মন চায় তুমি অবশ্যই বলতে পারো। সচরাচর কবিরাই সাধারণ, আমি যেটাই বলতে চাচ্ছিলাম, শ্রোতা দর্শক যারা দেখছে বা পরবর্তীতে দেখবেন, কবিদের অনাড়ম্বর জীবনযাপনই আপনারা দেখবেন। কবিরা হাটে ঘাটে মাঠে থাকে, দোকানে থাকে, কাজে থাকে, বিছানায় থাকে, সেভাবেই চলে আসে অনুষ্ঠানে। ওখান থেকেই চারুশিল্পের রচনা হয়। মানুষ ভাবে আসলে হয়তো খুব সুললিত সুন্দর ভাবে বসে কবিরা লেখে, কারণ কবিতা যতটা পরিপূর্ণতা থাকে, কবির জীবন তো খুবই এলোমেলো, ছড়ানো ছিটানো থাকে। না, বলতে পারেন যে এলোমেলো ভাবে গোছানো, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও একটা গোছানো, এলোমেলোটাও তো একটা এটা গোছানো। মনে করেন যে আমাদেরটা বা আর একটা এখানে একটা কথা, সেটা হলো যে এই যে যে ব্যাপারটা যেটা বললেন আর কি, এলোমেলো, এটা এলোমেলো ঠিক বলা যায় না। আমাদেরটা মনে করেন যে এটাও গোছানো, এলোমেলোটাও একভাবে গোছানো, আমরা এটাকে বলতে পারি, বলা যায় অবশ্যই। মনে হয়। হ্যাঁ, যায়। তাহলে আর আমরা বোধহয়, যেহেতু রাত হচ্ছে গভীর, এই গভীর রাতে দুপুর রাতে তাসুর সাথে আজকে আছে চিন্তার নাভি। আজকের চিন্তার নাভি শাহরিয়ার শুভ। তাকে তাকে তো অনুষ্ঠানে স্বাগতম। আমরা তো কিছু শেয়ার করি, যে মধ্যরাতের যারা নিশাচর পাখি আছে, তাদের যদি ভালো লাগে আমাদের সাথে যুক্ত হবে, সেজন্য আমরা বোধহয় শেয়ারটা করে আসতে পারি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। শুভকেই বলবো শেয়ারটা করে ফেলুক, তারপর শুভ আবার এসে যখন কথা বলবে আমি শেয়ার করে দেবো আমার ওয়ালে। ওকে, তো অবশ্যই। শ্রোতা দর্শক যারা যুক্ত হচ্ছেন তাদের তো প্রাণঢালা ভালোবাসা থাকবে। আর চিন্তা নাভির ব্যাপারে আগেও বলেছি, আবার আর একটু স্মরণ করি। সেটা হচ্ছে, চিন্তার নাভি বলতে এখানে যা বোঝানো হয়েছে, নাভি হচ্ছে মানুষের জন্ম উৎস, বা আমরা যে কথা বলছি, আমরা মনের ভাব প্রকাশ করছি বাক্যে, এর যে বাতাসটা বেরোচ্ছে এটাও নাভি থেকে বেরোয়। তো সেই সূত্রে আমরা চিন্তাকে যদি একটা অবয়ব দিই, তারও উৎসস্থল বা জন্মস্থল হচ্ছে নাভি। সেই জায়গা থেকে এটার নামকরণ করা হচ্ছে চিন্তার নাভি। ঠিক আছে। তো আমরা বোধহয় এবার শুভর কাছে যেতে পারি। শুভর শেয়ার কার্যক্রম শেষ হয়েছে। শুভ, আমরা কি হ্যাঁ, তোমার কাছে প্রশ্ন উত্তরে যেতে পারি? না অবশ্যই। আর আমরা একটা, এটা হলো গিয়ে আমাদের একটা ইনফর্মাল একটা আড্ডা। এখন এখানে আমরা হুম 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 দুই ভাই না, তারপর বা অবশ্যই দুই ভাই, দুই সমমনের বা সমমনা মানুষ আমরা। দুই এখন ডার্লিং, আমাদের, দুই ডার্লিং বলে হ্যাঁ, আমাদের এক আমাদের কথা। মানে সচরাচর যেসব কথাবার্তা হয় তার মধ্য থেকেই এর সাথে উম, যেহেতু চিন্তার নাভি, এটাকে একটা সমন্বয় ঘটায় আমরা একটা হ্যাঁ হ্যাঁ, চিন্তার সেই নাভি মানে ইনফর্মাল তোমার আড্ডা দিই। চিন্তার। আজকের আয়োজনের মূল প্রতিপাদ্য বাক্য হচ্ছে, আহ আজকে শাহরিয়ার শুভর চিন্তার নাভি উদ্ধার করা হবে, তার দায়িত্ব হচ্ছে আমার। আমি জানি না কতটুকু পারবো, চেষ্টা করব। তো যাই হোক, আমরা প্রথমেই চলে যাচ্ছি কবির একটু স্মৃতিচারণে চলে যাব, রোমন্থনে, তার শৈশবে চলে যাব। শুভ, তোমার শৈশব সম্বন্ধে আমাদেরকে বলো, তোমার ভালো লাগা খারাপ লাগা বা সেই সময়ের স্মৃতিচারণটা আমরা একটু শুনতে চাই ছোট করে। হ্যাঁ, এটা তো শৈশবটা তো আসলে মানুষের জীবনে আমার মনে হয় যে এটা আসলে সব থেকে সংক্ষিপ্ত একটা আহ, একটা পিরিয়ড মানুষের জীবন কালের মধ্যে। এই কালটা হলো সব থেকে মনে হয় যে একটা আফসোসের কাল।
যেটা খুব দ্রুত হুম। শেষ হয়ে যায়। তো এই শৈশব স্মৃতিতে এখানে অনেক কথাই আসলে আসে, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক কথাই বলা যায়। উম, বলা যেতে পারে যে কেউ কেউ শুরু করতে পারে যে ছোটবেলায় আমি খুব ডানপিটে ছিলাম, বা কেউ শুরু করতে পারে যে ছোটবেলা থেকে আমি অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে, যাই হোক, সেটা যার যার বর্ণনার ভিতর থেকে উঠে আসে। তো আমার শৈশবটা আসলে ওই সাদা মাটা সবার মতোই, এখানে আলাদা করে বলার কিছু নাই। আহ, আমার জন্মটা রংপুর মেডিকেল, মানে সরকারি যে হাসপাতাল, সেখানে রাতে, শনিবার 30শে জানুয়ারি। সালটা না হয় মেনশন নাই করলাম, এখানে অনেক ব্যাপার, অনেকে বলে যে বুড়ো হয়ে যাচ্ছি, বা বা বলতে চাই না, যাই হোক সেটা ব্যাপার না। ছোটবেলা থেকেই ওই দেখা গেছে যে ডান পিঠে যে স্বভাবটা, সেটা আমার মধ্যেও ছিল, যেটা সবার মধ্যেই থাকে, শৈশবে দুরন্তপনা। এটা আসলে প্রত্যেকটা শিশুর মধ্যেই থাকে। কেউ সেই দুরন্তপনাটাকে প্রকাশ করার পরিবেশটা পায়, কেউ পায় না। যাই হোক, আমি ব্যাপক সেরকম পরিবেশ, বা যদি বলা যায় যে সেরকম স্পেস বা পারিপার্শ্বিক সমস্ত রকম আহ, পরিস্থিতির ভিত্তিতে আমি কিন্তু খুব দুরন্ত টাইপের ছিলাম। খুব দুষ্টু টাইপের না হলে খুব দুরন্ত ছিলাম। এখানে ওখানে যাওয়া, আহ, হুট করে হুট করে দেখা গেল যে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাসার লোকজন, ছোট মানুষ কই গেল, কোথায় গেল। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে দেখা গেল যে আমাদের ওই সরকারি হাসপাতালের পাশে পুরানো কিছু গ্যারেজ, পরিত্যক্ত গ্যারেজ ছিল, যেখানে কিছু পরিত্যক্ত যানবাহন থাকতো, যেগুলো তৎকালীন সময়ে ওই আহ, সরকারি কাজে নিয়োজিত ছিল, বেসিক্যালি মেডিকেলের কাজেই অবশ্যই। তো সেই সব গাড়িগুলো আমরা দু তিনজন মিলে দেখা যেত যে ওই গ্যারেজের ফাঁক দিয়ে, ফুটো দিয়ে আমরা সেই গাড়িগুলো দেখতাম। এটা আমাদের কাছে অনেক একটা বিস্ময়ের ব্যাপার ছিল, যে ভিতরে এই গাড়িগুলো, উম, এগুলো তো সচরাচর কোথাও দেখি না, আমরা রাস্তাঘাটে দেখি না। তো দেখা গেল যে সেখানেই আমি নাই। এর মধ্যে খোঁজাখুঁজি, বাসার লোকজন টেনশন, মানে মাইকিং করবে করবে এরকম অবস্থা। হুম। তারপরে দেখা গেল যে হুট করে আমি আবার বাসায়। তো আচ্ছা এরকমই আচ্ছা। ছিলাম, মানে আমাকে সেরকম বাধা ধরা সেরকম পরিবেশের মধ্যে রাখা হয়নি। আচ্ছা আচ্ছা। ছোটবেলা থেকে আমি কোনো রকম কোনো বাধার সম্মুখীন হইনি পারিবারিকভাবে। যেটা শাসন, নিয়ম কানুন যেটা থাকার, সেটা তো থাকেই প্রত্যেকটা পরিবারের। হ্যাঁ। আহ, অনেক সময় বকাবকি, মারধর, প্রচুর মারটার, আমরা মার খেয়ে মানুষ নই। প্রচুর মার খাইছি, মার না খেয়ে আমাদের, মানে হ্যাঁ, মার না খেলে পেটের ভাত হজম হতো না, এরকম একটা ব্যাপার। আমাদের এই মনে করেন যে এই শরীরে, মানে এই হাড় চামড়ার শরীরে আমাদের কিন্তু এখানে প্রত্যেকটা অংশে অংশে মার। ছোটবেলায় নানি দাদিরা সরিষার তেলে চুবায় চুবায় মালিশ। আর হ্যাঁ। তার কিছুদিন পর থেকে যখন হাঁটা চলা শিখতে, যখন দুরন্ত বনা শুরু, তখন থেকে মাইর শুরু। এইভাবে আর কি আমাদের ওই কামার যেভাবে লোহা পিটায় পিটায় আহ বিভিন্ন রকম শক্ত করে আর কি, হাল হ্যাঁ, হাতিয়ার ওর হাল স্থায়িত্ব হাতিয়ার বাড়ায়। বানায়। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। আমাদেরকেও সেইভাবে পিটায় পিটায়, যদিও মারধরটাকে আমি মানে সাপোর্ট করি না, কিন্তু আহ, আচ্ছা আচ্ছা। এই মারধরটা আসলে মনে হয় যে জীবনে থাকা উচিত ছিল, হ্যাঁ হ্যাঁ। এটা মনে করি আমি। আহ, অবস্থার উপরে, যাই হোক, আমরা শৈশব সম্বন্ধে জানলাম, তোমাকে ছোট করে মোটামুটি একটা ধারণা আমরা পেলাম। বা চঞ্চলতার কথার সাথে একটা কথা আমার আর কি একটু লেগেছে কানে, মানে আমার মনে হলো যে হুম। সবার শৈশবই খুব দুরন্ত থাকে, বিষয়টা এরকম হয় না, কিছু অ্যাবনর্মালও তো থাকে, তো তাদের কিছু শান্তও থাকে। তবে যারা চঞ্চল থাকে সেটা দেখেছি, বা এবং আমরা পড়লেও, মনোবিজ্ঞান পড়লেও দেখা যায় যারা ছোটবেলায় প্রচন্ড দুরন্ত চঞ্চল থাকে, বুঝতে হবে এই শিশুটা পরিপূর্ণ সুস্থ। এবং এই দুরন্ত শিশুগুলোই যখন বড় হয়, তারা কিন্তু প্রচন্ড শান্ত হয়ে যায়, মানে যেন সমুদ্রের ঝড়ের পরে যেরকম একটা শান্ত সরি। পরিবেশ চলে আসে, সেরকম একটা। তো যাই হোক, আমরা শৈশব সম্বন্ধে জানলাম আজকের কবি শাহরিয়ার শুভ তার। এখন আমরা তার সাথেই একটু যুক্ত করব যে এই কবিতা বা সাহিত্য প্রেম, ওটাও তো জন্ম হয়েছে কখন, কিভাবে শুরু হলো, আমরা একটু জানতে চাই।
আসলে হুট করে কিন্তু কোনো কিছু হয় না। অনেকে বলে যে আমি হুট করে লেখালেখি শুরু করলাম বা আহ, ভালো লাগলো, ভালো লাগা থেকে শুরু করলাম। আসলে এটা তার মনের মধ্যে একটা সৃজনশীলতা এটা কিন্তু থাকেই হ্যাঁ। ছোটবেলা থেকেই। আমার দেখা যেত যে ওই ছোটবেলা থেকে আমার সবকিছু খুলে দেখার অভ্যেস। হুম। সবকিছু খুলে খুলে দেখতাম। আমাকে যেসব খেলনা বা এটা ওটা কিনে দেওয়া হতো সেগুলো ওই খুলে খুলে আমি দেখতাম ভেতরটা। ওই রিঅ্যাসেম্বল করতে পারতাম না, ওটাকে আর মিলাইতে পারতাম না বা ওটাকে আর ঠিক ওই জায়গায় আগের জায়গায় নিয়ে আসতে পারতাম না। কিন্তু আমার খুলে দেখার কিন্তু অভ্যেস ছিল। খুলতাম, মাস্ট বি, হ্যাঁ, খুলে হ্যাঁ। দেখার। তো এই যে খুলে দেখার যে ব্যাপারটা, এটা থেকে আমি বলি যে প্রত্যেকটা জিনিস কিন্তু আমার খুব সবকিছুকে ওই ভিতরে গিয়ে দেখার একটা আহ, স্পৃহা কাজ করে। তো সেরকমটাই কবিতা আমি আগে পড়ে এসে লিখলাম নাকি লিখতে লিখতে পড়লাম, কিভাবে কি হলো, এটা আসলে আমিও সঠিক বলতে পারবো না। মানে তবে এই খুব গোড়াপত্তনটা হ্যাঁ, ঠিক মেলানো যায় না, না অমিল রয়ে মেলানো গেছে। যায় না, এটা আসলে ঠিক কবে থেকে শুরু হলো। আর আমি যেটা মনে করি, এটা কথাটা আর একজনের, এটাকে আমি কোট করতেছি। আমি একটা ইন্টারভিউ দেখলাম বলিউডের এক অ্যাক্টর সঞ্জয় মিশ্রা। তো সঞ্জয় মিশ্রার একটা কথা আমি কোট করব যে মানুষের যে কোনো যাত্রাটা আসলে যদি বলে যে তার ক্যারিয়ারের শুরুটা আসলে কোথায় থেকে, আসলে শুরু বলে কোনো কিছু নাই। যে কোনো সময়, যে কোনো সময় মানুষ তার জীবনের যাত্রাটা যে কোনো সময় শুরু করতে পারে। এটা সে তার 1 বছর বয়সে করতে পারে, এটা তার মৃত্যুর 1 মুহূর্ত আগে হলো যাত্রাটা শুরু করতে পারে। এখন যাত্রাটা কতটুকু সফল হলো বা কতদূর যাওয়া গেল, এটা কিন্তু বিষয় না, বিষয়টা হলো শুরু। তো মানে কবে থেকে হুম। শুরু ব্যাপারটা, কবে আসলে থেকে, হ্যাঁ, শুরুটা, কিভাবে। আসলে শুরুটা মানুষ তার জীবনে যে কোনো সময় শুরু করতে পারে। আমি এই কবিতা তো হ্যাঁ, এই তো গতকাল শুরু করলাম। সময়ের, না না, আমি সময়ের কথা মেনশন করিনি। যেমন হয় কি যে শৈশবে আমার এই কবিতা ভাল লাগতো, এটা ছড়া পড়তাম, এরপরে হুট করে আমার মনে হলো আমি একটা কবিতা লিখি, মানে প্রভাবিত হয়ে। কারণ আমরা তো অগ্রজদের দ্বারা প্রভাবিত হয়ে পথ হাঁটি, এটা কিন্তু সব মানে একদম বাস্তব সত্য। শৈশবে যখন আমরা অধিকাংশ চেষ্টা করি বাবার মতো হতে, বাবা এরকম করে বসে, এরকম করে চলে, কিংবা মা এরকম করে বলে, এটা হচ্ছে একটা মানে কি বলে শিশুজাত ধর্ম আমাদের, হ্যাঁ, এটা যেকোনো কর্মে। কিন্তু যখন আমাদের বোধ হয় আলাদা, আমরা যুক্তি তর্কের কাছে যাই, তখন আমরা চিন্তা, নতুন করে কিছু করতে পারি। চিন্তার নাভিকেটা যখন আমরা হ্যাঁ, পরিপূর্ণতা চলে পাই, আসি, ফুলটা যখন পরিপূর্ণতা পরিপূর্ণ পাই। বিকশিত হয়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। ওইটা বলেছি আর কি। আর হ্যাঁ, সব থেকে মজার বিষয় আসলে আমি কথা বলতে বলতে আসলে অনেক সময় ভুলাই যাই, মানে ওই খেই হারিয়ে ফেলে আর কি। খেই যে হারিয়ে ফেললে কথাটাকে আমি খেই ধরিয়ে দেবো, হারিয়ে ফেললে সমস্যা নেই, আমি এই জন্যই আছি। তো কোথায় ছিলাম আমরা, যে আসলে শুরুটা কবে থেকে হলো। হ্যাঁ, 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 হ্যাঁ। সত্যি কথা বলতে আমি সেরকম কোনো বই আমি পড়িনি, সেরকম কোনো লেখাজোকা পড়াশোনা আমার নাই। পেপার পত্রিকা পড়ার প্রতি আমার কোনো আগ্রহ ছিল না কখনো। এবং আমার যে পড়াশোনার যে বইগুলো, টেক্সট বই, পাঠ্যপুস্তক, সেগুলোর ব্যাপারেও আমার খুব অরুচি ছিল। ঠিক আছে? হুম। ওই বাংলা বইটাকে আসলে একটা সাবজেক্ট হিসেবেই দেখতাম। অনেকে সেখান থেকে অনেক কিছু নিয়ে আসতে পারে, আমি পারিনি। আমার এই পড়াশোনার প্রতি একটা অনীহা, সেটা ছোটবেলা থেকে, মানে কেন যেন জানি না, আমার পড়তে সরতে ভালো লাগে না। আচ্ছা, তার যাই হোক, মানে এর যে সাথে তোমার সাথে আমার তার মানে যে খুব আমি খুব মিল আছে। তার মানে যে আমি একদম মানে আমি নিজেই একজন বুদ্ধিজীবী দার্শনিক, তা কিন্তু না। এটা না, মোটেও আমি সেটা ভাবি না, না। এটা জাস্ট ওই কিন্তু শৈশবে পড়ালেখার প্রতি অনীহা, এটাও আমার আমার প্রচন্ড ছিল, আমার আমার মা অনীহা ছিল। পিটায় পিটায় আমার আমি পড়াইতো। আমার আমার রেজাল্ট সেরকমটা ভালো থাকতো না কোনো সময়। কোনো সময় প্রথম সারির ছাত্র ছিলাম না। আহ, তবে ব্যাক অনেকে বেঞ্চার। বলে যে আমি মেধাবী, এটা বলে যে হুম, মেধা হুম, হুম। আছে। অনেকে বলে যে আচ্ছা, আচ্ছা। ইউটিলাইজ করতে পারলা না। এই ইউটিলাইজ করতে ইউটিলাইজ পারা আর করে, না পারাটা, এই ব্যবহার, ইউটিলাইজ করতে ব্যবহার। পারা না পারা ব্যাপারটা হচ্ছে কি, যে যোগ্যতার ব্যাপারে চলে আসে। যে আসলে যোগ্যতা বলতে আমরা কি বুঝি, সফলতা বুঝি। হ্যাঁ। আপনি কতটুকু যোগ্য, এটা নির্ভর করবে আপনার, আপনি কতটা মাইলস্টোন, কতটা মাইল ফলক আপনি স্পর্শ করলেন, সিঁড়ির কতটা ধাপ আপনি অতিক্রম করলেন, উম, এটার উপরে। হ্যাঁ। তো এটা নিয়েও কথা যদি বলতে হয়, আমার বাবার আক্ষেপ যে আহ,
আমার ছেলেকে আমি মনে হয় মানুষ করতে পারলাম না। আসলে মানুষ করা বলতে তারা যেটা বোঝে যে মানুষ করা বলতে মানে কি বোঝে? এটা এটা আসলে এটা হচ্ছে প্রশ্ন। এই জায়গাটাতে আমি আসবো। সেটা হলো যে হ্যাঁ, মানুষ হওয়া বলতে বা মানুষ করা বলতে আমাদের সমাজ একটা জিনিস ইনজেক্ট করে দিচ্ছে। আমি এটাকে বলি যে সবসময় বলি যে উই আর ইনজেক্টেড অ্যান্ড ইনফেক্টেড। আমাদের মধ্যে কিছু জিনিস ইনজেক্ট করে দেওয়া হইলো, খুব জোরপূর্বক বা যেভাবে হোক প্রবেশ করায় দেওয়া হলো, এবং কিছুটা আমরা পরিবেশ থেকে নিলাম, ইনফেক্টেড হলাম। তো বাবার ওই কথাটাতেই যাই যে মানুষ করতে পারলাম না বা আমার সন্তান বোধহয় মানুষ হলো না। তো এই কথাটা কিন্তু তার মনের মধ্যে আসলো সামাজিক যে প্রতিষ্ঠা, আমরা যেটা বুঝি, সমাজ যেটাকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হিসেবে গণ্য করে, সরি কথা আড়ষ্ট হয়ে আসে আসলে, এইভাবে তো আসলে দীর্ঘ কথা বলার অভ্যেস নাই, তার উপর আবার এইভাবে আয়নার না সামনে দাঁড়ায় এইভাবে তো কখনো ব্যাপার না, কোথাও নিজের সামনে আড্ডা দাঁড়িয়ে নিজে হয়নি। কথা বলছো। যাই হোক, হ্যাঁ, হ্যাঁ, এখন পরিস্থিতি বিরূপ, হয়তোবা এই আড্ডাটা আমাদের সামনাসামনিও হতে পারতো, সামনাসামনি বা হতে পারতো। রংপুর যদিও হয় রংপুর না, মেডিকেল কলেজ হসপিটালের সামনে হতে পারতো। হ্যাঁ, যদিও বা হয় না আমাদের সেরকম আড্ডা, এটা সৌরভ দাবা আমি কেউ বলতে পারবো না যে আমাদের সামনাসামনি কোনো আড্ডা আমরা না না, এই আমাদের পর্যন্ত প্রচুর দিতে ফোনে পারছি। ফোনে কথা হয়, ফোনে আড্ডা আমরা হয়। কিন্তু ফোনে প্রচুর কথা এখনো বলি, হুম, ঘন্টা দেড় ঘন্টা 2 ঘন্টা, কখনো 2-3 ঘন্টা। 2 ঘন্টা ঠিক, হ্যাঁ, একদম এক এটা আসলে নাগাড়ে। আসলে ব্যাপারটা আবার ওই জায়গাটাই চলে আসি যে মানুষ না হুম, হুম। হওয়ার যে ব্যাপারটা, এটা আসলে সমাজ এটাকে আহ, মাথার মধ্যে দিয়ে দিছে আর কি, জিনিসটাকে এই পোকাটা মাথার মধ্যে মানুষের দিয়ে দিছে যে আসলে কি কি হইতে হবে, সার্টিফাইড হইতে হবে। সবকিছুর পিছনে আমরা সার্টিফিকেট খুঁজি, অবশ্যই প্রয়োজন আছে সার্টিফিকেটের। অবশ্যই একজন ডাক্তার ডাক্তার মানে সে যদি তার ডাক্তারি ফলাইতে চায়, অবশ্যই তাকে সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে। আমি একজন ইঞ্জিনিয়ারের কাছে যাব না আমাকে আমার চিকিৎসা নিতে, বা একজন ডাক্তারের কাছে যাব না যে আমার বাড়িটা বানায় দেন, বাড়ির সরি আমার বাড়ির প্ল্যানটা করে দেন, তাই তো? সার্টিফিকেটের দরকার, এটাকে আমি অস্বীকার করব না। কিন্তু ওই যে জায়গাটা সামাজিক মানে সামাজিক যে দৃষ্টিকোণটা, মানুষ হলো না যে ব্যাপারটা, এই আক্ষেপটা আসলে হুম। আমাদের বাবাদের মধ্যে এই জিনিসটাকে খুব সুন্দরভাবে ঢুকাই দেওয়া হলো। কারা মানে শুধু ঢুকালো এটা বাবা না, আসলে আমাদের অভিভাবক যারা তাদের ভেতরে। ওই তো বাবা বলতে আপনি কি মানে শুধুমাত্র যে পিতা জনক তা কিন্তু না। না না, ওটা আমি একটু কারেকশন, সবাই হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে, বড় ভাই হতে পারে, বাবা যে পরিবারের কেউ হতে অন্য পারে, কেউ হতে পারে, গুরুজন হতে পারে। এক্স্যাক্টলি। তো এই যে ব্যাপারটা, আমরা আসলে ওই বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কথাটাকে আমরা খুব মানে একদম মানে খুবই স্বাভাবিক একটা গ্রাম্য প্রবাদ হিসাবে কিভাবে ধরি। নিয়ে, ধুর। না না আমরা এটাকে একদম মানে আমাদের আষ্টে পৃষ্ঠে জড়া ধরছি, মানে আমাদের একটা ফল হুম। লাগবেই, ফলাফল ছাড়া কিছু আচ্ছা, হবে আচ্ছা, না, কিছু হবে না। কিছু হবে না। মানে একটা মানুষ সে যদি কোনো একটা তার স্তর সে পার করতে না পারে, তো সমাজ কি বলে যে ব্যর্থ, ব্যর্থ। মানে ব্যর্থতা দিতে আসলে ঘটনা হচ্ছে যে আপনি একটা জিনিস দেখবেন যে আমি এটা মানে সবার ক্ষেত্রে প্রযোজ্য বলতেছি না, মানে আমার দেখা, আমি আমার যে ব্যাপারটা আমি যেটাকে দেখে দেখে আসছি বা এখনো দেখি, সেখান থেকে বলা আর কি, আমি অন্য কারো ইতে বলবো না। যে প্রথম আপনি আমি যে স্কুলে বা কলেজে যেখান থেকে পড়াশোনা করে আসছি দেখবেন, প্রথম সারির মাথারা কিন্তু সব থেকে আগে বিক্রি হয়। অবশ্যই। প্রথম সারির মাথারা কিন্তু সব থেকে আগে বিক্রি হয়। বিক্রি হয়, হ্যাঁ। তো যাই হোক, আমার এই ব্যাকগ্রাউন্ডে এসব ওষুধপত্র দেখে হয়তো অনেকে জিজ্ঞেস হ্যাঁ, করতে পারে যে ওষুধপত্র। আমি হ্যাঁ, এখানে হ্যাঁ। কেন, আসলে বাইরে বৃষ্টি, আমি বাসায় যেতে পারি নাই, আমি আমার তাই ব্যবসা দোকানে প্রতিষ্ঠান, মানে ব্যবসা প্রতিষ্ঠানে বসেই হ্যাঁ, কাজ এখানে সেরে আর কি নিচ্ছি। যাই হোক। কাজটা সারতে হচ্ছে। হ্যাঁ, এখন আমরা আরো একটু আলোচনার, মানে আমার কিছু প্রশ্ন থাকে তো এই আয়োজনে। তো ওই অবশ্যই। প্রশ্নের মাধ্যমেই আর কি চেষ্টা করি, প্রশ্নের দিকে এগোই। আমরা শৈশব এবং তোমার কবিতা প্রেম শুরুটা মোটামুটি বুঝবার জানবার চেষ্টা করলাম।
এবার আমরা একটু গভীর বিষয় ছিলাম, এবার একটু ফেন্সি বা পাতলা বিষয় আসতে চাই। অবশ্যই। অবশ্যই তোমাকে যখনই প্রেম বলবো তুমি বলবে যে ছোট সামগ্রিকভাবে নেবে কারণ তুমি কবি। কিন্তু আমি এটা জাস্ট মানবের প্রেমের হিসাবে বলছি, তোমার হ্যাঁ, ১ম প্রেম বা ক্রাশ সেটাকে কি মনে পড়ে বা কিরকম ছিল? সবসময় কি একতরফাই হতো না দুই তরফাই হতো? সে ব্যাপারে জানতে চাই। আচ্ছা, ১ম প্রেম, আচ্ছা, তথাকথিত প্রেমিকা। আসলে যে এইসব প্রেম তো মনে করেন যে মানুষের জীবনে থাকবেই। প্রেম থাকবে। প্রেম ছাড়া একটা মানুষ আ সে তার পরিপূর্ণ যে মানুষ সেই উপলব্ধিটা তার মধ্যে আসবে না। তার আচ্ছা, পরিচয়টাকে সেটা তো তার না, পরিচয়টাকে আমি কিন্তু এজন্য ধারণ করার আইডেন্টিফাই জন্যই করে দিছি। আমি বলি আইডেন্টিফাই করে মানবের দিয়েছি প্রেম। যে না আমি মানবের ওখানেই প্রেম। যাবো হ্যাঁ। মানে তথাকথিত প্রেম যেটা বাবু খাইছো যেটা ট্রেন্ড চলতেছে সেই টাইপের তো। হ্যাঁ? তো ট্রেন্ডিং এ এখন এখন বাবু খাইছো বাবু নাকি? খাইছো, বাবু খাইছো প্রেম হবে এরকম না। তো ভালো প্রেমও হতে পারে। সেটা তো তোমার মতো প্রেমটা করে, তোমার ১ম না প্রেমটা। যে বাবু কোন খাইছোকে আপনি বালিকাকে ভালো খারাপ লেগেছিল। বাবু খাইছোকে আপনি খারাপ ভাবে আমরা বলতে পারি না। খারাপ আমিও বলিনি। আমি বলছি ট্রেন্ড এ যাচ্ছি না। তোমার ট্রেন্ড অন্যরকম হতে পারে। সেই গল্পটাই আমরা শুনব। প্রচুর প্রেম, প্রচুর প্রেম ছিল। এখনো প্রচুর প্রেম। আচ্ছা, আচ্ছা। আসলে জাস্ট কোনটাকে ওয়াও কবি। আ আস আ হ্যাঁ। আসলে মানে ১ম, ২য়, ৩য় এভাবে সিরিয়ালে বলতে গেলে দেখা যাবে যে বলাটা যদিও মুশকিল। আমার আ প্রেমিকার আসলে প্রেমিকা তো কখনো প্রাক্তন হয় না। হুম, হুম, হুম। সবসময় প্রেমিকারা সে বর্তমান। প্রেমিকারা আমি একটু মানে আ এটাকে বহুবচনে বললাম। প্রেমিকারা যদি দেখে থাকে তাহলে তাদের মধ্যে একটা দেখা গেল যে একটা আমি তাদেরকে আসলে ওই নম্বর দিয়ে ১ম এ কে, ২য় তে কে, ৩য় তে কে এভাবে আসলে তাদেরকে মার্ক করতে চাই না। তবে আচ্ছা, আচ্ছা। প্রেম প্রচুর। হ্যাঁ, প্রেম এবং প্রচুর। আচ্ছা আমরা প্রচুর প্রেম করে আসছি এবং হুম। প্রত্যেকেই ভালো। আমি প্রত্যেককে ভালো বলব। এখানে প্রত্যেকের প্রেম জন্য হৃদয়ের হ্যাঁ, আকাশে থাকবে আলাদা, না। আলাদা আসলে বসত ভিটে আছে, থাকবে আজীবন, এটাই হচ্ছে আ হৃদয়ের ধর্ম। আ হ্যাঁ, এটা চিন্তার ধর্ম। যাই হোক, আমরা হালের প্রেমে একটা ছিলাম। এখন হালের হুম, একটা হুম। ট্রেন্ড আমি একটু শেষ করি। হালের একটা ট্রেন্ড হ্যাঁ, হিসেবে হ্যাঁ। সবাই কিন্তু হুমায়ূন ফরিদির ইন্টারভিউ দেখে। এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। হুমায়ূন ফরিদির হুম, হুম, ইন্টারভিউ হুম, দেখা মানে হুম। আমি একটু ইন্টেলেকচুয়াল, আমি একটু মানে সাহিত্য বা এই টাইপের একটু পছন্দ করি। ভালো হিসেবেও নিতে পারেন। আরকি আমি খারাপ বলতেছি না। তো হুমায়ূন আহমেদের হুমায়ূন ফরিদি তার একটা ইন্টারভিউতে আমি এরকম একটা কথা তার মুখে এটা শুনলাম প্রায় বছর ৩ এক আগে হয়তো। হ্যাঁ। তো সে এইরকম একটা প্রশ্নে উত্তরটা এভাবে দিল যে উম প্রত্যেকটা জিনিসেরই মেয়াদ থাকে। হুম, তো অবশ্যই। মেয়াদ শেষ হয়ে গেলে আসলে মেয়াদ শেষ হওয়াটাকে এটাকে আবার ওইভাবে বলা যায় না যে হ্যাঁ এটাকে ডিউরেশনে লিমিটেড দিচ্ছি না। ভালো লাগা যে মানে বদলাতে পারে। আমার স্বাদ আজকে আমি মাছ খাবো, কালকে আমি মাছ খাবো এমনটা তো না। আজকে আমি মাছ খাইলাম, কালকে মাছ নাও খেতে পারি, ভালো নাও লাগতে মাংস পারে। কিন্তু খাইতে পারি, সবজি আমি খাইতে রোজ পারি। মাছ খাইতে পারি, আমি সবজি খাইতে পারি। কোনো অসুবিধা নাই। হুম। এটা ব্যক্তির উপরে নির্ভর করে সে কিভাবে ব্যক্তির দেখছে। উপরে নির্ভর করে। তো যাই হোক, আমরা প্রেমের টপিক মোটামুটি বোঝার চেষ্টা করলাম। আমরা এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে যেতে চাই। তোমার পেছনে অনেক ঔষুধ দেখতে পাচ্ছি, মেডিসিন হুম, দেখতে পাচ্ছি। বাংলাদেশের চিকিৎসা ও মেডিসিন খাত নিয়ে তোমার দৃষ্টিভঙ্গি বা তুমি কিভাবে মূল্যায়ন করবে বিষয়টা? যে কতটুকু মানে নির্ভরযোগ্য আর কতটুকু নির্ভরযোগ্য নয় বা কতটা ভালো করছে? ভালো করছে, অবশ্যই ভালো করছে। বাংলাদেশ ওষুধ শিল্পে অনেক ভালো করছে। আজকে যদি আমাদের যেসব কোম্পানি যেগুলো ওষুধ তৈরি করছে দেশে, তো তারা যদি তৈরি করতে না পারতো, আমাদেরকে কিন্তু আ দ্বিগুণ এবং দ্বিগুণেরও বেশি দামে আমাদেরকে কিন্তু ওষুধ আমদানি করতে হতো। বরং এখন আমরা রপ্তানি করি। ওষুধে কিন্তু আমরা সমৃদ্ধ। আসলে ওষুধ নিয়ে এখানে কোনো আ আ ব্যাপার আমি যদি বলতে চাই, তবে এখানে এই পুরা চিকিৎসা খাতটা চলে আসবে। আমি আর চিকিৎসা খাত সম্পর্কেও জানতে চেয়েছি তোমার কাছে। হ্যাঁ, চিকিৎসা আর কারণ মেডিসিন দুটো বিষয়। এ হ্যাঁ, এটা কিন্তু একটা সার্কেলের একটা অংশ। তো আমার দেখা বা আমার যেটা হলো উম উম মানে ধারণা বা আমি যেটা দেখে যেটা চিন্তার নাভিতে আমার যেটা আরকি ধাক্কা দিল বা দেয় বা দিচ্ছে, সেটা হলো এখানে
প্রচুর ফাঁকফোকর আছে। সাধারণ মানুষ, আমার মনে হয় যে সবাই প্রতারিত হচ্ছে তা না, কিন্তু অধিকাংশ মানুষ প্রতারিত হয়। আমি আচ্ছা। তো সারাদিন না, দেখা যায় যে সারাদিন তো রোগী এবং ওই ওষুধপত্র নিয়ে থাকি। তো আমি মাঝে মাঝে ওই কথা প্রসঙ্গে কথা বলতে গিয়ে পরিচয় আলাপ, ওষুধ দিতে দিতে কথা হয়, তো বলি যে আহ, বাসাতে কি মানে আমি এইভাবে বলি যে বাসাতে তো ডিম বিক্রি করে আসছেন ডাক্তার দেখাইতে, হুম। বাসায় যাওয়ার পরে দেখবেন যে আপনার হালের গরু নাই, জমিও নাই, চিকিৎসা করতে সব শেষ। সব শেষ। হ্যাঁ। তো এটা আসলে যে সবাই যে এই জিনিসটা করে তা কিন্তু না, কিন্তু কেউ কেউ করে। এই দায়টা কিন্তু তাই সবাই এড়াইতে পারবে না, আমিও পারবো না। অবশ্যই। আমারও, আমার বিবেকে বাধ্য, আমার করার কিছু নাই। তো এখানে আমি প্রথমে আমার সেক্টরটা থেকে আসবো, তারপরে আমি বাইরের যে বাদ বাকি যে সার্কেলের অন্যান্য তুলনামূলক অংশ সেক্টরে যাবে, সেগুলোতে মানে তুলনামূলক সেগুলোতে করার যাব। জন্য, হ্যাঁ। হুম হুম। তো দেখা গেছে যে একটা ওষুধ, একই একটা ওষুধের প্রিপারেশন, ধরলাম আমি প্যারাসিটামল, ধরে নিলাম প্যারাসিটামল, এটা হচ্ছে ওষুধের যে উপাদানটা, এটার মধ্যে কি আছে, প্যারাসিটামল আছে। তো এই হুম। প্যারাসিটামলটা আপনি এক একটা কোম্পানির কিন্তু এক একটা নামে এবং এক একটা দামে পাবেন। হ্যাঁ। মান কিন্তু একটাই, প্যারাসিটামল। দেখা গেছে যে ওখানে মাত্রা কত, 500, কিন্তু কোনোটার দাম 50 পয়সা, কোনোটার দাম 1 টাকা, কোনোটার দাম 1.5 টাকা। কেন? কারণ কি? এর এর পিছনে কারণ, কিছু টেকনিক্যাল কিছু কারণ আছে। দেখা গেল যে তারা র ম্যাটেরিয়ালস যেখান থেকে নিয়ে আসছে, সেটা হয়তো বা কেউ ভালো জায়গা থেকে নিয়ে আসছে, একটু বেশি দামে নিয়ে আসছে, কেউ একটু তুলনামূলক কম ভালো জায়গা থেকে নিয়ে আসছে। সবাই ভালো জায়গা থেকে অবশ্যই নিয়ে আসে, যেহেতু এটা একটা সিরিয়াস জিনিস। হুম। তো তার দামটা অবশ্যই কম হবে। এটা হলো উৎপাদন খরচ যতটা কমানো যায়। তো মনে করেন যে তাদের কস্ট বা প্রাইসও আপনার সেরকম করে কষ্ট সেটা উৎপাদনের খরচের উপরে নির্ভর করবে। নির্ভর করে আসলে তারা কতটুকু দাম রাখবে বা কতটুকু প্রফিট করবে বা কতটুকু সেটার মার্কেটে তারা সেটাকে সেভাবে সরবরাহ করবে। তো দেখা গেছে যে, তো সব কোম্পানি তো মোটামুটি ভালো, কোনটাকে তো খারাপ বলতে পারি না। হুম। এখন একটা অ্যান্টিবায়োটিক, আমি নাম মেনশন করব না, দেখা না, গেছে যে আমরা ওভারঅল শুনি, নাম মেনশন করার হ্যাঁ, দরকার নেই। নাম মেনশন করব না, দেখা গেল যে এ কোম্পানির ওটার দাম হচ্ছে আপনার 360 টাকা, হুম। বি কোম্পানির সেটা হচ্ছে 190 টাকা। উপাদান কিন্তু একটাই, একটাই। এখন এদের একটাই। উৎপাদনে কি কোনো ঝামেলা হতে পারে যে উপাদানে হয়তো না, কোনো ভেজাল না, বা কিছু কোনো বা কোনো কম কম বেশ? বেশি, কোনো কম বেশি হবে না। কারণ এখানে প্রচুর মান নিয়ন্ত্রণ একটা থেকে আসে, তাদের যে নিজস্ব ল্যাবরেটরি, সেখান থেকে তারা সেটাকে আহ, একদম পরীক্ষা নিরীক্ষা করে এবং সেটাকে তৃণমূল পর্যায়ে আরেকবার পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তারা কিন্তু মার্কেটে ছাড়ে। তো কোনোটাই আচ্ছা। কিন্তু খারাপ না, না এর বিষয়টা। ভিতরে কিন্তু আরেকটা এখানে বিষয় এখানে তুমি ব্যাপারটা, দেখতে এখন পেয়েছো আমি কিনা কখনো, যে এক্সপায়ার ডেট ওষুধ এক্সপায়ার ডেট চেঞ্জ করে কখনো চালানো হয়েছে কিনা? কারণ বিভিন্ন না, বাংলাদেশে আমরা এরকমটা পণ্যে কিনতে গিয়ে না, এরকম কিন্তু দেখতে পাই যে এক্সপায়ার ডেট চেঞ্জ করে, বা এরকম আমি পেয়েছি, আমি নাম বলবো না অনেক কোম্পানি, আমি নিজেও ভুক্তভোগী, অনেক ভালো মার্কেট থেকে ভালো কোম্পানির জিনিস কিনি। না, ওষুধের ক্ষেত্রে এমনটা হয় না। আর একটা কথা জানায় রাখি সবাইকে যে দেখা গেল যে বাসায় কারো ওষুধ রাখা, তো সেটার ডেট এক্সপায়ার্ড, মানে সেটা এক্সপায়ার্ড, তো 3 মাস পর্যন্ত কিন্তু ওষুধটার গুণাগুণ ঠিক থাকে। এক্সপায়ার্ড ঠিক হওয়ারও থাকে, আচ্ছা। 90 দিন পর্যন্ত ঠিক থাকে, সমস্যা হবে না। তবে না নেওয়াটাই ভালো, উত্তম। না ভালো। নেওয়াটাই উচিত আর কি, উচিত বলবো যে হুম না হুম। নেওয়াটাই উচিত। হ্যাঁ, উচিত। তবে নিলে কোনো অসুবিধা নাই, পার্শ্ব প্রতিক্রিয়া মনে হয় না যে খুব একটা হতে পারে, যদি হুম সেটা 90 দিন অতিক্রম না করে থাকে। ঠিক আছে, হুম। আমার তথ্যে ভুল হতে পারে, 90 দিনটা যদি কম বেশি, এটা কম বেশি হতে পারে। যাই হোক, তো এটা কেন হচ্ছে, যে দেখা গেছে যে আমাদের প্রেসক্রিপশন যেগুলো আসে সেগুলোতে দেখা যায় যে 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 ওষুধগুলোর দাম বেশি, বা যে দেখা গেল যে এক এক রকম ওষুধ লেখা থাকে। এক এক রকম ওষুধটা কেন লেখা থাকে, দেখা গেছে যে এই কোম্পানিগুলো তাদের ওষুধ প্রমোশনের জন্য তাদের যে রিপ্রেজেন্টেটিভ তারা যে নিয়োগ করে, তো তারা
তাদের চাকরির সুবাদে, তাদের বেতনের জন্য তারা কি করে, ডাক্তারদেরকে ভিজিট করে। তারা যায় হুম যে আমাদের এই প্রোডাক্টটা লঞ্চ হলো, এই প্রোডাক্টটার এই গুণাগুণ, এটাতে এই রোগের নিরাময় হবে, এটা এত মাত্রায় ডোজ নিতে হবে, অ্যাডাল্ট হলে এতটা, আন্ডার এজ হলে এতটা। হুম এখন ডাক্তার দেখলো, এখন ডাক্তারের যদি মন চায় সে প্রেসক্রাইব করবে, যদি মন না চায় প্রেসক্রাইব করবে না, কারণ একই ওষুধ তো অনেক আছে। হুম হুম এখানে আমার আমি জানি না আমার এটা আবার স্টেটমেন্ট আবার ডকুমেন্টেশনে চলে যাবে কিনা, আবার এটা নিয়ে আবার কোনো কিছু হয়ে যায় কিনা। তো যাই হোক, হুম হুম হুম। তো আমাদের শ্রদ্ধেয় ডাক্তারবাবুদেরকে কিন্তু মানে এটা উপহার হতে হতে, উপহার উপঢৌকন দিতে দিতে, উপঢৌকন বলতে পারি আমরা, ভালো শব্দ উপঢৌকন। হ্যাঁ, তাদেরকে এই উপঢৌকনের মাত্রাটা এবং এই যন্ত্রণাটা এত বেশি হয়ে যায় যে তারা বাধ্য হয় যে অমুক কোম্পানির ওষুধটা প্রেসক্রাইব করতে। হুম হুম হুম। মানে উপঢৌকন আর পেয়ে তার একটা নুন খেলে গুণ গেতে হবে সেরকম একটা ব্যাপার। আর আমাদের মধ্যে একটা ধারণা আছে যে ওষুধ যদি আমি বদলাই নিই তাহলে হয়তো আমার কাজ করবে না। এটা ভুল ধারণা। কাজ করবে, এটা হচ্ছে সম্পূর্ণ মানসিক একটা ব্যাপার। মানে গ্রুপ এক থাকলে হয়েছে, গ্রুপ কোম্পানি এক বিভিন্ন থাকলেই হতে হলো, পারে। আপনার আমার ইনকাম, আমার আয় হলো ৫০০ টাকা, আমার আয় ৫০০ টাকা, আমাকে যদি দৈনিক ৫০০ টাকার ওষুধ খেতে বলা হয়, আমার পক্ষে কিন্তু সম্ভব না। আমাকে কিন্তু ওই যে ডিম বিক্রি করে ডাক্তার দেখাইতে আসে, কিন্তু বাসায় গিয়ে জমি বিক্রি করতেই হবে, হ্যাঁ অবশ্যই। সম্ভব না। এখন সেক্ষেত্রে যদি আমি চাই, আমি কিন্তু একই ওষুধ অনেক স্বল্প মূল্যে আমরা অন্য কোম্পানি বদলায় নিতে পারি। যাই হোক, এটা তাদের নিজস্ব ব্যাপার, এটাতে আমি কোনো কিছু বলতে চাই না, কিন্তু নিলে কিন্তু কোনো অসুবিধা নাই। হুম এটা যদি একজন ডাক্তারের সঙ্গে কেউ পরামর্শ করে আসে, কিছু স্পেসিফিক ওষুধ বাদে, হুম। কিছু গুরুতর ওষুধ বাদে, যেটা শুধু আবার এমন হয় যে ওই স্পেসিফিক মেডিসিনটা শুধুমাত্র ওই কোম্পানিটাই প্রোডাকশনে করে থাকে, অন্য অন্য কোনো কোম্পানি কোম্পানির আসলে ওটা করে না। করে না বা করতে পারে না। তো সেটা বাদ দিয়ে আমরা কিন্তু চাইলেই কিন্তু আমাদের এই খরচটা কমাতে পারি। হ্যাঁ অবশ্যই, এটা বাজার করে আমরা গ্রুপ অনুযায়ী এখন ব্যাপার হয়, অবশ্যই। শিক্ষারও একটা ব্যাপার থাকে ওইখানে, মানে জ্ঞানের, অনেকের মানুষের মধ্যে এই ধারণা থাকে বোধের যে। যে হুম হুম। হ্যাঁ, ওষুধ যদি বদলায় দেয় আমার কাজ করবে না। আসলে করুন। ওষুধ তো বদলাই দিবে না, ওষুধ তো বদলাই দিবে না। হ্যাঁ, ওষুধ একই ওষুধটার থাকবে, কোম্পানি বদলে হ্যাঁ, দেবে। হ্যাঁ, ওষুধটার যে আর- রাসায়নিক যে হুম সংমিশ্রণটা হুম। সেটাকে অপরিবর্তিত রেখে আপনি ওর থেকে খোলসটা বদলাচ্ছি, মোটামুটি সহজ কথায় বলা যায়। কম খরচে যেসব কোম্পানি তাদের ওষুধটা নিতে পারি। তো হুম, এটা নিতে গেল পারি। একটা যাই হোক ব্যাপার। আমরা এটা এখন গেল একটা ব্যাপার। চিকিৎসকের যে ব্যাপারটা। এখন চিকিৎসা খাতে দেখা গেল যে এখানে আমার এই এরিয়াতে দালালের প্রকোপ বেশি। দালাল, সোজা কথা দালাল। এই আচ্ছা। দালালের আবার একটা নিকনেম, এটাকে বলা হয় পিসি, মানে পার্সেন্টেন্সের শর্ট ফর্ম হলো পিসি। হুম সেই পিসি থেকে মানে যারা পার্সেন্টেজ নেয় তাদেরকে পিসি বলা হয়। তো এইসব পিসি তারা কি করেন, গ্রাম থেকে কোনো রোগী কেউ ডাক্তার দেখাতে আসলো, তারা দেখা গেল যে বাস থেকে নামলো, লোকটাকে জিজ্ঞেস করে যে আপনি কোথায় যাবেন, তো বলে যে অমুক ডাক্তারের কাছে। বলছে, ও অমুক ডাক্তার, আচ্ছা আচ্ছা, অমুক ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট তো আমার ভাই, ছোট ভাই। আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান আমি ফোন করে দিই, সমস্যা নাই, আপনি আমার ভালোভাবে সিরিয়াল টিরিয়াল করে দিবে, সমস্যা নেই। হুম 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 তাকে হুম। ফোন দেওয়া হলো, সে কিন্তু ফোন দিল তারই আরেকজন সঙ্গীকে। সে ধরে বলল যে অমুক স্যার তো নাই, রংপুরে নাই, উনি ঢাকায়, ওনার আসতে 7 দিন সময় লাগবে। তো আমি স্যারের নাম্বার দিচ্ছি, স্যারের সাথে কথা বলেন। তো আর একজনের নাম্বার দিয়ে দিছে। সে একটা নাম্বার থ্রো করবে তার আরেক হুম। সঙ্গী। এখন সে আবার আচ্ছা সেই জনৈক প্রফেসর ডাক্তার সেজে আবার বলবে যে আমি তো নাই, আমার অমুক কলিগ আছে, অমুক ফেলো, আচ্ছা আচ্ছা। তাকে হ্যাঁ। তাকে দেখাতে পারেন। হুম তো তাকে দেখাতে পারেন, তো এইসব লোক তারা তো আসলে এখানে আসার পরে তো কোনো কিছু ঠিকঠাক রাস্তাঘাট চেনে না। দেখা গেল যে হুম সেই বিল্ডিং এর নিচে দাঁড়ায়, ওই বিল্ডিং এর একটা অফিসে যাবে, সেটার নাম জিজ্ঞেস করতেছে যে আমি অমুক জায়গায় যাব, সেটা কোথায়। দেখা গেল সে কিন্তু হুম ওই হুম। বিল্ডিংটার নিচে, আসলে জানা না থাকলে যা হয় আর কি। যা তো হয়। তারা ভাবে যে না, বেশ ভালো, আমার উপকার করছে লোক। তো
সে ডাক্তারের কাছে যাওয়ার পরে সেই ডাক্তার সাহেব চিকিৎসা দেবেন এবং তার মন মতো ওষুধ লিখবেন এবং তার মন মতো টেস্ট করা, টেস্টের একটা, মানে কি বলবো এটাকে, চাহিদাপত্র বলা যায় কোনোভাবে, হুম 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 হুম। চাহিদাপত্রই বলা যায়। তো যাই হোক, আচ্ছা। তার চাহিদা অনুযায়ী তার চাহিদাপত্রটাকে তৈরি করে রোগীর হাতে দিবে এবং সেই স্পেসিফিক ল্যাবেই করাইতে হবে যেই ল্যাবের নাম সেই ডাক্তার মেনশন করবে। সে মেনশন করে দেবে, হ্যাঁ। আমি অন্য কোথাও যেতে পারবো না। আর ল্যাবের মধ্যেও এরকম কন্ডিশন থাকে, যদি কোনো প্রেসক্রিপশনে লেখা থাকে অমুক ল্যাব, আপনি শত চেষ্টা করলেও ওটা অন্য ল্যাবে করাতে পারবেন না, তারা করবে না। করবে না। না, মানে কারণ সবার সাথে একটা যোগসূত্র কাজ করে এদের, পুরো মানে পুরো সিন্ডিকেট, ব্যাপারটা এটা 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 সিন্ডিকেট সিন্ডিকেট, একটা, অনেক হ্যাঁ। অনেক অনেক গভীর সিন্ডিকেট, এটা অনেক গভীর হুম। সিন্ডিকেট। তো দেখা গেল যে সেখানে টেস্ট, একটা টেস্ট যদি করালো 2000 টাকা চার্জ করলো, এরকম 3-4টা টেস্ট করার পরে দেখা গেল যে 5 থেকে 7 হাজার টাকা লোকটার টেস্টেই গেল। সেই টেস্ট দিয়ে আবার ডাক্তারের কাছে যাও, সেগুলো দেখাও, ডাক্তার তারপর ওষুধ প্রেসক্রাইব করবেন আর এক দফা, যে কোনো ওষুধ বদলাতে হবে কিনা বা ঠিকঠাক আছে কিনা। দেখার পরে আবার 2, 3, 4, 5 হাজার টাকার ওষুধ আবার থেকে কিনতে হবে, বস্তা ভারী করতে হবে, করে বাসায় দিতে হবে। এই হলো ব্যাপারটা। এবং এই যে আচ্ছা। যে নিয়ে গেল, যে উপকারী বন্ধু, যে পিসি নিয়ে গেল, সে কিন্তু ডাক্তারের কাছ থেকে একটা কমিশন পেল হ্যাঁ, এবং পেলো। সেই সেই ল্যাব থেকে একটা কমিশন পাবে। কমিশন। আচ্ছা, তো যাই হোক, আমরা এই চিকিৎসা খাতার ই নিয়ে একটু দীর্ঘ আলোচনাই করে ফেলেছি। আমরা এখন 37 মিনিট এটা নিয়ে চলছে। কথা বললে, আমরা এটা বলেছি নিয়ে এক কথা বললে ঘন্টা আসলে না, পুরো যে এক কোনো একটা ঘন্টা এটা টপিক নিয়ে যদি কথা বলা উঠে যাবে। আসে, 1 ঘন্টা না, যে কোনো একটা টপিকে আমরা দুজন যদি থাকি, ঘন্টা ঘন্টা অটোমেটিক্যালি কথা চলবে, শেষ আর হবে একটা না। ব্যাপার, আরেকটা ব্যাপার আমি বলি, যে অ্যাড দেখা করতে গেছে চাও? যে হ্যাঁ, বলো। অ্যাড করতে চাই, সেটা হলো যে হাসপাতালগুলোতে বা ক্লিনিকগুলোতে কি হয়, চাহিদার অতিরিক্ত কখনো ওষুধ লেখা হয়, বিশেষ করে সরকারি হাসপাতালে কিন্তু বরাদ্দ থাকে, সরকারি বরাদ্দ থাকে ওষুধে। দেখা গেল যে রোগীকে সেটা দেওয়া হলো না, সেটা রোগীকে ব্যক্তিগতভাবে কেনানো হলো। তো এই যে কেনানো ওষুধটা, এটা তারা নিয়ে ভিতরে ঢুকলো। আহ, আমরা ধরলাম যে একটা অপারেশন হবে, অপারেশনের জন্য কিন্তু কিছু সাপ্লাই, কিছু বরাদ্দ কিন্তু থাকে হাসপাতালে, কারণ না হ্যাঁ। হলে তো গরিব দুঃখী মানুষ কোথায় যাবে, কোথায় যাবে? কোথায় যাবে। তো এরকম কিন্তু সরকারি একটা বাজেট বরাদ্দ থাকে থাকে, ওষুধ এটা খাতে, কিন্তু সবার অপারেশন জন্য, খাতে, সবার জন্য, প্রত্যেকটা সবার সবার জন্য, জন্য উন্মুক্ত, হ্যাঁ। সবার জন্য বরাদ্দ থাকে। এটার জন্য কিন্তু মানে বাজেটও হয়, বিশাল বাজেট হয়, অনেক বড় বাজেট হয়। হুম। তো হাজার হাজার কোটি সেই টাকা যে বাজেট হয়। সেই যে ওষুধটা, সেই রোগীটা সে ব্যক্তিগতভাবে যে ওষুধটা কিনলো, সেটা ওটিতে ঢুকলো, ঢোকার পরে ওই হাসপাতালের বরাদ্দের ওষুধ দিয়ে কাজ করা হলো, বা তাকে প্রয়োজনের অতিরিক্ত ওষুধ কেনানো হলো, যতটুকু লাগলো ততটুকু ব্যবহার করার পরে বাদ বাকিটা কিন্তু বের হয়ে আসে বিভিন্ন লোক মারফত, বিভিন্ন রকম সিন্ডিকেট মারফত সেই ওষুধগুলো বের হয়ে আসে। আবার দেখা বের গেল হয়ে যে এসে বিভিন্ন বাইরে বিক্রি হয়। বিভিন্ন বিভিন্ন দোকানে দোকানে সেই ওষুধগুলো চলে যায়। এবং দেখা গেল যে 500 টাকার ওষুধটা এরা তো বেশি দামে বেচতে পারবে না, জিনিসটা তো অবৈধ, চুরি। হুম তারা হুম কি হুম করে, হুম। 50%, 60%, 70% দিয়ে দেয় দিয়ে দেয়। আর অতিরিক্ত, অতিরিক্ত। দোকানদার যারা আছে তারা হ্যাঁ, কম মূল্যে অতিরিক্ত পেয়ে, মুনাফার কারণ তারা আশায় বেশি লাভ করে, অতিরিক্ত আপনি মুনাফার আশায় এটা কালেক্ট করে, সংগ্রহ করে। ব্যবসায়ীদেরকে মুনাফা, মুনাফা থেকে আপনি আটকাতে পারবেন না। কারণ ব্যবসার কিন্তু প্রধান শর্ত হচ্ছে মুনাফা, কিন্তু মুনাফা। এখানে যে মুনাফাটা, এটা কিন্তু অতিরিক্ত মুনাফা। এই হ্যাঁ, অতিরিক্ত অতিরিক্ত মুনাফা মুনাফা। মানে এই শর্টকাট যেমন আমরা আমি কি বলি, বলি, পেঁয়াজের বাজারে কথা বলি, গত 4 দিন আগে বাজারে গিয়েছি পেঁয়াজ কিনতে, যখন আর কি শুরুই হলো, দাম বাড়লো, 3-4 দিন আগে বললো ইন্ডিয়া পেঁয়াজ দেবে না। আচ্ছা, এক দোকানে পেঁয়াজ কিনতে গেছি, তো সে বলতেছে ভাই পেঁয়াজের কেজি 80 টাকা। তো তারে আমি, এক কাকা দোকানদার, আমি বলতেছি কাকা, আহ, আপনি কি মানে এই যে চড়া মূল্যে আপনি তো একসাথে অনেক পেঁয়াজ কেনেন, একসাথে 5 মণ 6 মণ কেনেন, তো আপনি কি এই চড়া দামেই পেঁয়াজ কিনেছিলেন, না গত পেঁয়াজই চড়া দামে বিক্রি করতেছেন? তো সে কোনো কিছু উত্তর না দিয়ে একটু হেসে দিল, পরে বললো বাবা দেবো 1 কেজি। আমি বললাম যে আচ্ছা দিন। তা মানে বিষয়টা মানে এই যে ব্যবসায়ের ব্যাপারটা, সে কিন্তু বেশি দামে কেনেনি, কিন্তু সে বিক্রি করছে। বিক্রি করছে। আবার আরেকটা ব্যাপার থাকে, হুট করে হুটহাট দেখা যায় যে এটা আসলে অনেক সময় উৎপাদন জটিলতা, বা অনেক সময় দেখা গেল যে সেই ওষুধটার প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে, সেজন্য কিছু কিছু ওষুধের সরবরাহ স্থগিত করা হয়।
বা হুম। অল্প পরিমাণে আসে, তো দেখা গেল যে সেই জিনিসটা শর্ট। এখানেও কিন্তু সিন্ডিকেট আছে। পেঁয়াজের কথা বললেন না? ২০ টাকার পেঁয়াজে এটা ১০০, ২০০, অবশ্যই। ৩০০ টাকা কেনা হলো। তো এরকম কিছু ওষুধ আছে যেটা আসলে ৪-৫ টাকার ওষুধ অনেক সময় ৫০০, ৭০০, ১০০০, ২০০০ পর্যন্ত উঠে যায়। একটা ১২ টাকার ইনজেকশন গত ৩-৪ বছর আগে, ২-৩ বছর, ২ বছর, ৩ বছর আগে ২০০০ পর্যন্ত বিক্রি। বিশাল ব্যাপার। এখন আমার কাছে নাই। আমার হুম। কাছে নাই। এই ওষুধটা লাগবেই। এখন লাগবেই এই যার ওষুধটা। লাগবে সে তো মরিয়া, এখন সে তো না, না, কিনবেই। আমি আমি আমার ব্যবসায়ী দিক থেকে বলছি যে আমার কাছে কেউ আচ্ছা, আসলেন আচ্ছা। ওষুধ নিতে। তো সব আছে কিন্তু ওটা নাই। হুম, আমি কি করলাম? আমি বের হয়ে আশপাশ, কারণ আমাদের কিন্তু এখানে দেখা যায় যে প্রত্যেকটা ওষুধ, আ কোনো দোকান কিন্তু বা কোনো ফার্মাসিস্ট বলতে পারবে না যে, কেমিস্ট বলতে পারবে না যে তার দোকানে মানে 100% মানে প্রত্যেকটা আইটেম আছে। বলতে পারবে না। আইটেম আছে। না কিছু থাকবে, কিছু শেষ হয়ে যায়, চলতে থাকে, এরকম হয়। ঘুরতেই থাকে থাকে না। সবকিছু। তো দেখা গেল যে আমরা কিন্তু মানে লেনদেন করি এরকম। ইন্টারনাল লেনদেন যেটা। হুম, 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 আমরা ব্যবসায়িক মূল্যে আমরা সেটা লেনদেন করি। যেটা দেখা গেল যে কোম্পানি যে রেট থেকে কেনা সেখান থেকে ২, ৪, ৫ টাকা ধরে আমাদের যেটা মনে করেন যে আমরা সেটা ইন্টারনাল লেনদেনটা করি। তো এই লেনদেনে হুম, দেখা হুম, যায় যে আমি গেলাম, আমার কাছে তো ওই ওষুধটা নাই। তো আমাকে অন্য একটা দোকানে আছে ওষুধটা, আমি গেলাম। তাকে বললাম যে এই ওষুধটা, বলতেছে যে ৫০০ টাকা দিতে হবে। ১০ টাকার ওষুধ ৫০০ টাকা দিতে হবে। কারণ সেও কোথাও থেকে হয়তোবা কিনছে ৪৫০ টাকা দিয়ে। কারণ এটা তো কোম্পানি থেকে দেয়নি। সে বাইরে থেকে নিল, ব্ল্যাক মার্কেট থেকে নিল। হুম, তো হুম, সে যখন ৪৫০ টাকা দিয়ে কিনবে একটা জিনিস, ৪৫০ টাকায় অবশ্যই সে চাইবে যে ২০, ৩০, ৪০, ৫০ টাকা লাভ আসবে। হুম, হুম। সে কি বলল যে ৫০০ টাকা। তো ৫০০ টাকা আমি নিয়ে আসলাম। যতই এটা মনে করেন যে জীবন রক্ষাকারী হোক না কেন, ব্যবসা। ব্যবসায় মুনাফা থাকবেই। এটা দাতব্য ব্যবসায় না। মুনাফা থাকবে। এটা দাতব্য না যে কি না হবে। ঠিক আছে। না কারণ তারপরে ওই আমি যে যদি ৫০০ টাকা দিয়ে কিনে নিয়ে আসি, হুম, আমি হুম, যদি হুম। ৫০০ টাকা দিয়ে কিনে নিয়ে আসি, আমি ওই পেশেন্টের কাছে কত টাকা চার্জ করব? ১২ টাকার ওষুধটা ১২ টাকাতেই করব। আমি তো কিনে আনলাম ৫০০ টাকা দিয়ে। এখানেও কিন্তু একটা অবশ্যই ভ্রান্ত, ৫০০ বেশি। এখানেও হ্যাঁ, হ্যাঁ। এখানেও কিন্তু সবসময় যে সিন্ডিকেট বা মানে সবার দোষ, ব্যবসায়ীদের দোষ, এই দোষ না। এই এটা তো সিন্ডিকেটটা যে চক্রাকারে কোথায়? ঘোরে, একটা চক্র। এই নাভিটা যে কোথায়? এই হুম। নাভিটাকে উৎপাটন করতে গেলে, এই নাভিটাকে কেটে সেই শিশুটাকে বের করে আনতে গেলে আসলে উম সম্ভব, কিন্তু অনেক গভীরে যেতে হবে। অনেক গভীরে যেতে হবে। সিস্টেম, এটা হচ্ছে সিস্টেমে পড়ে যাওয়ার যে ব্যাপারটা আরকি, সেটা সারা দেশ জুড়ে যে একটা সিস্টেমে চলছে। যেমন বাইরের দেশের আমরা ওষুধগুলো আমরা দেখতে পারি গ্রুপ। আমরা চলার ডাক্তাররা কিন্তু কখনো কোনো কোম্পানির ওষুধের নাম লেখে না। তারা গ্রুপ মেনশন করে। বাইরে জাস্ট জেনেরিক এই জেনেরিক গ্রুপের। নেম, জেনেরিক নেম। হ্যাঁ, হ্যাঁ। জেনে এই যে ব্যাপারটা, আপনাকে এটা তো গেল। আপনাকে আপনাকে জেনেরিক নেম দিয়ে দিল। আপনার এখন পছন্দ। আপনি চাইলে এখন রহিমেরটা কিনতে পারেন। আপনি চাইলে করিমেরটা করিমেরটাও কিনতে কিনতে পারেন, পারেন। যার খুশি তার কিনতে পারেন। হ্যাঁ, তো যাই হোক, আমরা চিকিৎসা খাতে আর কালক্ষেপণ করতে চাচ্ছি না। আমাদের আরো কিছু প্রশ্ন আছে। ছোট, ছোট করে হ্যাঁ, উত্তর চাই। ঠিক অবশ্যই, আছে? অবশ্যই। সেটা হচ্ছে কবি কণ্ঠে কি একটা কবিতা পাঠ আমরা এখন শুনতে পারি, ছোট করে হলেও? আচ্ছা, ছোট করে তোমার কবিতা, লেখা কবিতা। স্বরচিত কবিতা। হুম, স্বরচিত, আচ্ছা। হুম, হুম। ঠিক আছে। একটু তাহলে সময় দিতে হবে আমাকে। আমি একটু বের করি। কারণ আমার কবিতা, আমি আ ওই যে অনেকে কবিতা আচ্ছা ঠিক। মুখস্থ বলতে পারে, আমি পারি না। না, 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 ওটা আমিও পারি না। অত মেধা যাই হোক, আমাদের সাথে আমার দেখেছি বা গভীর রাতে আমাকে শুধু মিজান রহমান আছেন। আরেকজন কবি গতদিনের। আমাকে কি উল্টো দিকে দেখা হুম, যাচ্ছে হুম। নাকি? না, 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 চওড়া, চওড়া দেখা যাচ্ছে। ঠিক দেখা যাচ্ছে। মানে কিন্তু সোজা নড়ছে সোজা না, আছে? স্থির হয়ে আছে। ছবিটা আচ্ছা, স্টিল আচ্ছা। হয়ে আছে। সম্ভবত মিনিমাইজ করা তো? হ্যাঁ, আমি একটু মিনিমাইজ করেই হ্যাঁ, তুমি একটু পড়ে ফেলো। ছোট ই করে একটা করছি। কবিতা পড়ে ফেলো। তারপর চলে আসো। আচ্ছা, ছোট করে কবিতা বলবো, তাই তো? একটু সময় চেয়ে নিচ্ছি। আমাদের সাথে মিজান রহমান ছিল গতদিনে। সে লিখেছে, দারুণ আয়োজন, ধন্যবাদ। গভীর রাতে আজকে আয়োজনটা নিশাচর পাখিদের তেমন পাওয়া যাচ্ছে না। তা আয়োজনটা ব্যাপার না, দারুণ, পাওয়া কিন্তু না গেলেও আড্ডা ব্যাপারটা চলবে। হচ্ছে যে দারুণ হয়তোবা করতে পারছি না, বা আমি অতটা খ্যাত না।
বা সেরকমটা না খ্যাত যে আর একজন চলে অখ্যাতর আসবে। ব্যাপার না, আসলে টক শোতে লোকজন কম হয়, এটা স্বাভাবিক ব্যাপার, না, সবাই মানুষ পারফর্মিং আর্টের উপর ঝুঁকে আছে। পারফর্মিং আর্টটা একটু গ্ল্যামারাস, কিন্তু কবিদের বা যারা লেখালেখি করে আঁকাকি করে এদেরটা একটু আচ্ছা, গ্ল্যামার কম। হ্যাঁ আমরা মুখোশ নিয়ে চলি না যে। ওই যে আমি বললাম পেছনে তোমার দোকানের ভিউ দেখা যাচ্ছে, এখানে তো পরিপাটির ওই বিষয়টা নেই। তো আমরা যাই তো হোক, শুরু করো কবিতা। মুখোশ নিয়ে ঘুরি না। আচ্ছা যাই হোক, খুবই সম্প্রতি একটা লেখা, সেখান থেকে খুবই ছোট্ট একটা, আমি বেশি বড় কোনো কবিতা পড়ছি না, ছোট কয়েক লাইনের কবিতা পড়ে নিই। আর আমি কিন্তু কবিতা পড়ছি, আমি কিন্তু আবৃত্তি আবৃত্তি করছি না, পড়ছি কবিতা। আচ্ছা, এটা তো অবশ্যই আমি বলেইছি কবি কণ্ঠে কবিতা পাঠ। আচ্ছা, পার্সোনাল ইনবক্সে একটা মেসেজ, একটা সুন্দর কবিতা। আচ্ছা ঠিক আছে, সব আচ্ছা যাই হোক। মানে একটা কবিতা পড়ার অনুরোধ আবার ইনবক্সে চলে আসলো ইনবক্সে দেখলাম। এলো, আচ্ছা যাই হোক। ইনবক্সে হ্যাঁ, এলো, যাই তুমি হোক। অবশ্যই সেই ভক্তের মনোকামনা পূর্ণ করতে পারো, তার পছন্দের কোনো কবিতা পড়তে পারো। আচ্ছা, পছন্দের কবিতা আসলে সবগুলো কবিতা তো আমার, আমার কবিতা আমার তো পছন্দের, সবই পছন্দের, না, তোমার অপছন্দের না, কোনো তার কবিতা নাই। পছন্দের বলেছি, তার কবে তোমার লেখা তার পছন্দের কবিতা, তোমার ভক্তের পছন্দের। না, অনুষ্ঠানটা যেহেতু বা যেহেতু এখানে আমি আপনি ইনফর্মাল একটা আড্ডার মধ্যে আছি, আর যেহেতু আড্ডায় আজকে আমি, তো আমার মনে হয় না যে এখানে আর কারো অনুরোধ আসবে বা এটা রাখার দরকার। আমি যে কোনো একটা কবিতা পড়ে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পড়ো পড়ো হুম, পড়ো পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি সেটা পড়ে দিচ্ছি। এটা সম্প্রতি লেখা, জুলাই 15-তে। হ্যাঁ, হুম। রিক্সা থেকে নেমে দেখি খাল পার, ডান দিকে ধীর, বাদিকটা ফাঁকা করে উত্তরার রাস্তা ধরে আমার চোখ দুটো নিয়ে যাচ্ছে তুমি। টিকিট কনফার্ম হলেই তো আজকাল হাওয়াই জাহাজ উড়িয়ে নিয়ে যায় স্বপ্ন, আমেরিকান ড্রিম দেখে দেখে উড়ে যায় সাংসারিক সমস্ত বিস্ময়াদি, প্রেমের ভাঙাচোরা আর খেদানো ছুটি, কিছু কি থাকে আর কিছু থাকে বাকি। যাই হোক, বাহ, এতটুকু ছিল, এটা খুবই ছোট্ট একটা চমৎকার, কবিতা। সুন্দর একটা কবিতা শুনলাম আমরা, ছোট্ট কবিতা, কবি কণ্ঠে কবিতা পাঠ। এবার তুমি ফিরে এসো, তোমার সাথে আরো কিছু আলাপচারিতা করি আমরা। 48 মিনিটে আছে এখন, 47 মিনিট 40 সেকেন্ড পার হচ্ছে এখন। এখানে টাইম কাউন্ট হয়, তো আমরা তো আসলে আড্ডায় বসলে টাইম কাউন্ট করি না, লাইভ ওয়ালারা আর কি, যারা আর কি সিস্টেম তৈরি করেছে, তারা টাইমার দিয়ে দিয়েছে উপরে, ওখানে শো করে। হ্যাঁ, যেহেতু তুমি কি একটা এসেছো সিস্টেম আমরা, ক্যামেরায়? না আমি ক্যামেরায় তুমি একটু ব্যাক সময় দিতে করো। হবে, আমি চলে আসলাম বলে। হ্যাঁ, তো আচ্ছা, যাই হোক, এখন তোমার কাছে যেটা জানতে চাওয়া, মানে চাওয়া আর কি, তোমার পছন্দের 5 জন কবির তালিকা বলো। যেহেতু তুমি কবিতার সাথে আছো, আমরা 5 জন তোমার পছন্দের তালিকা, সেটা 100 জন পছন্দ হতে পারে, তার মধ্যে ভেতর থেকে 5 জন যাকে মনে পড়ছে বা হুটহাট মাথায় আসছে। উম, আমার পছন্দের কোনো কবি নাই। আচ্ছা কারো কারো লেখা ভালো লাগে, ভালো লাগে এরকম নাম জিজ্ঞেস করতে পারেন। পছন্দের কবি, আচ্ছা, ভালো লাগে, হ্যাঁ ভালো লাগে, পছন্দের, পছন্দের কবি আসলে মানে ওই পছন্দ ভালো জিনিসটা লাগাটাই কেমন আমি না, বলেছি। পছন্দ জিনিসটা কেমন না, মানে চট করে তুলে নিলাম, হ্যাঁ হ্যাঁ অনেকগুলো হ্যাঁ, আছে না এর না, মধ্যে ঠিক একটা আছে, তুলে নিলাম। অবশ্যই। তোমার ভালো লাগা 5 জনের কবির নাম ভালো লাগে, ভালো লাগে বলতে মানে একদম আগাগোড়া থেকে সমস্ত যে কোনো কবিদের মধ্যে কিছু, থেকে, বা মৃত হতে পারে, সম্প্রতি জীবিত যারা হতে লেখে। পারে, সম্প্রতি হতে পারে, গতও হতে পারে, তোমার পছন্দ মতো 5 জনের নাম। আচ্ছা তাহলে আমি দুটার মানে দুইটা পার্টে ভাগ করি, যেটা হলো কি আহ, কবিদের মধ্যে আমার ভালো লাগে ফাল্গুনী রায়, আচ্ছা। অবশ্যই। রুদ্র, রুদ্রকে তো অবশ্যই রাখতেই হবে। হুম, 2 জন। আর দাশবাবু, যে কিনা বাংলা কবিতার সব থেকে বড় ক্ষতিটা করে দিয়ে আজকে তিনি খুব আয়েসে উপরে। কেন আচ্ছা, বললাম যে 3 জন। বাংলা কবিতার সব থেকে বড় ক্ষতিটা জীবনানন্দ দাশ করে গেল? উনি ক্ষতি করে ফেলেছেন যে উনি এতটা লিখে ফেলেছেন যে আমাদেরকে আ- সেই মানে নতুন বিস্ময়টা থেকে বের প্রজন্মের জন্য বাকি, বের
মানে বের হতে বাকি দিচ্ছে না, রাখেননি এই কিছু? মোহ থেকে, হ্যাঁ, বের এই হতে মোহ দিচ্ছে থেকে না। বের হতে পারছে না, এই হুম, জীবনানন্দ দাশ থেকে কেউ বের হতে পারছে না। বের হতে পারছে না। যাই হোক, ৩ জন আহ হলো, ৪ জনে যাই। ৪ নাম্বার? আসলে সেভাবে জয় গোস্বামীকে পড়া হয়, জয় গোস্বামী। অনেকে ভাবতে আচ্ছা, পারে যে আর হয়তো বা জয় গোস্বামী আরেকজন? লেখা। আহ, আর আর কার, আর কার কবিতা, শহীদ কাদরী, শহীদ কাপুর, আচ্ছা। অবভিয়াসলি শহীদ তাহলে আমরা কাদরী ৫ জন obviously। পেয়ে গেলাম। আমরা ৫ টা তোমার পছন্দের খাবারের নাম জানতে চাই। এর ভিতরে চা, বিড়ি, সিগারেট, ভাত, তরকারি যেকোনো মেনু হতে পারে, চকলেটও হতে পারে। ৫ টা খাবারের নাম তোমার পছন্দের। হুট করে মাথায় আসে যেগুলো বেশি খাওয়া হয়। অবভিয়াসলি গরুর মাংস, সাদা ভাত, আচ্ছা, ১, ২, আর যে কোনো প্রকার জিনিসের ভর্তা, বেগুনটা বাদে। আচ্ছা, ৩, আরো আমি ২ টো। শাক, হ্যাঁ শাক, প্রচুর ৪, পরিমাণে শাক খাই। ৪, আর চা পান? খাবারের মধ্যে ওটাতে পরে আসছি, খাবার আগে, আচ্ছা, আচ্ছা। খাদ্যের খাদ্যের জায়গাটাতে থাকি আসলে। খাদ্যের ৫ নাম্বারে হ্যাঁ, কোনটা যাবে? কোনো মাছ, ৫ ইলিশ? নম্বরে না না না, মাছ আমি পছন্দ করি না, মাছ আমি আচ্ছা, খেতে তাহলে পারি ৫ না, নাম্বারে, তবে ৫ আমি নাম্বারে ছোট কোনো ছোট মাছ চকলেট, খাই। কেক, আইসক্রিম? না, চকলেট আচ্ছা, আইসক্রিম না, আমি যেটা ফুচকা, খুব পছন্দ করি চটপটি, সেটা হলো ঠিক মানে আছে, ওই জাঙ্ক আপনার ফুড? জাঙ্ক ফুড। মানে জাঙ্ক ফুড বলতে আমাদের যেসব ভাজা রাস্তাঘাটে যেটা পোড়াটা ভাল পাওয়া যায়, লাগে। রাস্তাঘাটে যেটা পাওয়া যায়, জাঙ্ক ফুড। ভাজা হ্যাঁ, হ্যাঁ, পোড়াটা, জাঙ্ক ফুড। এক ভাষায় মানে এক কথায় যাকে ওই বলা যায় জাঙ্ক এক ফুড। তেলে কড়াই ভাজা খাবার। তেলের মধ্যে, এক কড়াই পাম অয়েলের মধ্যে পেঁয়াজু উফ! ভাজা হচ্ছে। মোচড়, 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 পাম মোচড়। অয়েল দেখতেছি চোখের সামনে, পাম অয়েল, কিন্তু খাচ্ছি আয়েশ, আয়েশ, সেই আয়েশ। আচ্ছা, যাই হোক, মজা আমরা লাগে ৫ ওই টা মজাটা, খাবারের। ওই মজাটা অন্য কোনো ইতে আসে না। হুম। আর মিষ্টি, এখন প্রচুর কবির, পরিমাণে মিষ্টি খাই আমি। আচ্ছা, এখন কবির কাছে এখন যেটা আরেকটা বিষয় হচ্ছে, বা আর যেটা রাখি সেটা হচ্ছে কবি কণ্ঠে কোনো একটা পছন্দের গান শুনতে চাই। ২ লাইন হলে। না আসলে গান গাওয়ার মতো অ্যাজ এ প্রস্তুত নট নাই গায়ক আমি। হিসাবে না, আমি বলি প্রস্তুতি আমি বুঝি না। এটা হচ্ছে কি, যে গান গাইতে পারেই না, তার কাছে যে পছন্দের গান ২ কলি শুনতে চাই। আসলে এই জাস্ট লাইফটা ২ তো লাইন, পরে, ২ লাইন। এই লাইফটা তো পরে আবার হয়ে থাকবে, হ্যাঁ, এ হয়ে পরবর্তীতে থাকবে। অনেকে এইজন্যই তো দেখবে। স্মৃতি। তো আমি বলি এটা এই স্মৃতি হিসাবে আমি রেখে দিচ্ছি। ২ লাইন তুমি গাও, যেকোনো পছন্দের ২ লাইন গান। জাস্ট ২ লাইন। একটা গান, আসলে একটা না। মাথার ভিতরে এখন যেটা আছে, বাউল হতে পারে। আহ এই আর একটা ব্যাপার, সেটা হলো কি, আর একটা ব্যাপার যেটা হলো আমার সব থেকে মানে বিরক্তিকর একটা জিনিস, আমাকে আহ, কিছু করতে বললে হুট করে আমি করতে পারি না। হুম, মানে ইনস্ট্যান্ট একটা ব্যাপার থাকে না, এই এই জিনিসটা আমার মধ্যে অনেক ছোটবেলা থেকে। আমাকে যদি ক্লাসের মধ্যে আমি পড়াটা মুখস্থ, পড়া সেটাকে আহ, যদি টিচার যদি জিজ্ঞেস করে যে এটার উত্তর কি বলো তো, আমি জানি হুম। কিন্তু আমি বলতে পারবো না। মানে আমি একটা সময় আমি কথা বলতে পারতাম না, আমি কিন্তু আচ্ছা। মানুষের সঙ্গে কথা বলতে পারতাম না। এটা একটা আসলে খুবই আহ এটা এটা কোনো হতে পারে না একটা মানুষের। উম, থাকতেই পারে অনেক অনেক মানে কি বলবো এটাকে, এটাকে কি বলা হ্যাঁ, না যায়, হতেই পারে, হুট করে বললে হয় না। আচ্ছা, যাই হোক, তুমি কি করে বলে। এভয়েড করতে পারো। অবশ্যই মানে বাধ্যবাধকতা নেই। না না, যেহেতু আড্ডা, সেহেতু বাধ্যবাধকতা তোমাকে নেই। বলা হলো, তুমি এড়িয়ে যেতে পারো। যাই হোক, তাহলে এটা আমরা বাদ দিলাম। আমরা একদম ৫৪ আচ্ছা, মিনিটে আছি। আমরা ওই অবশ্যই ১ ঘন্টার হুট বেশি করে, আজকে থাকবো না। আড্ডা চলতে চলতে হুট করে এক সময় 2-4 লাইন গাই দিব, না, আসতেছি না। আমরা আড্ডার একদম শেষের পর্যায়ে। কারণ আমার এখন আমার আমাদের এই ইজি, চিন্তার ইজি হতে নাভি, সময় লাগে। হুম, হ্যাঁ, হ্যাঁ, আমাদের এই আচ্ছা চিন্তার নাভি পর্ব ৬, এটার মূল যে হুম, প্রশ্নটা থাকে, মূল প্রশ্ন, প্রত্যেকটা মানুষের যেখানেই হোক, সে কবি হোক, শিল্পী হোক, সাহিত্যিক হোক, ব্যবসায়িক হোক, রিক্শাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আলাদা একটা দর্শন থাকে। একদম জিস্ট, মানে জীবনের অভিজ্ঞতা লব্ধ। সেটা ৫ লাইনে হতে পারে, ৫ টাও হতে পারে। তোমার জীবনের অভিজ্ঞতা লব্ধ দর্শন শুনতে চাই, সংক্ষেপে। খুব একটা উম, আটকায় দেওয়ার মতো একটা প্রশ্ন, যে কেউ আসলে চট জলদি বলতে পারবে না। দর্শনে সেরকম কোন দর্শনে আসলে আমি মানে ফলো করি না বা মানি না ব্যক্তিগত ভাবে। আমি এটা এবং বলেছি জীবনের অভিজ্ঞতা, জীবনের, অভিজ্ঞতা থেকে হ্যাঁ, তো কিছু জীবনের অভিজ্ঞতা থেকে থাকে আসলে, সেটা। জীবনের অভিজ্ঞতা অনেক স্তর আসলে এগুলোকে মাঝে মাঝে হাইলাইট করতে হয়তো নিজেকে, হাইলাইট করার জন্যই বলছি আর কি, যে অনেক চড়াই উতরাই কিন্তু
পার করে আমি আজকে পর্যন্ত এখানে, আজকে লাইভ, যেমন আমি কালকে রাতে ঘুমাইনি, আমি সারা রাত কালকে দোকানে ছিলাম, এখানে ছিলাম। আজকেও হয়তো বা হুম। ফিরতে ফিরতে হয়তো আমার বাসা অবশ্য কাছেই তো, চলে যেতে পারবো 10 মিনিটে, কিন্তু আজকে যেতেও দেখা গেল যে ভোর হয়ে যাবে। হুম। তো এই যে এতক্ষণ আমি কিন্তু 1 মিনিটের জন্য ঘুমাইনি। তো আজকে আচ্ছা। এই এই মুহূর্তে বসে যে যে লাইভে আপনার সঙ্গে আড্ডা এ পর্যন্ত আসতে কিন্তু, বা এখন পর্যন্ত আমি কিন্তু প্রচুর ওই ধাক্কা খেয়ে 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 আমার এই ছাল চামড়া উঠতে 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 আজকে কিন্তু এখানে এসে এখানে বসা। আমাকে আজকে আপনি দেখছেন, বা পরবর্তীতে এখন কেউ না দেখলে হয়তো পরবর্তীতে কেউ দেখলেও দেখতে পারে, নাও দেখতে পারে, ব্যাপার না। হুম। 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 আহ সবকিছু নিজের জন্য আমি আসলে এত কিছু করার পরে আমার যেটা মনে হলো যে আমি সবার জন্য অনেক কিছু করলাম, আমি নিজের জন্য কিছু করিনি, আমার নিজের জন্য কিছু করা উচিত। আচ্ছা। আমি এখন পর্যন্ত নিজের জন্য কিছু করিনি, বা এটা অনেকে বলতে পারে যে আসলে জীবনের কতটুকু পর্ব আমি পার করলাম তা কিন্তু না, কিন্তু আমি কিন্তু যতটুকু করে আসছি হুম। এটা কিন্তু কম না। হুম, আচ্ছা। এটা কিন্তু কম না। তো এই জায়গায় আসতে আমার কিন্তু বহু ঘাত প্রতিঘাত, ওঠা নামা, সেটা ব্যক্তিগত কারণ, সেটা অর্থনৈতিক কারণ, সেটা হতে পারে এই প্রেমের কথাতে ছিলেন না, সেটা হুম। প্রেমজনিত হুম। কারণ। হুম। তবে প্রেম নিয়ে আমি কখনো হতাশ হইনি। আচ্ছা, আচ্ছা। এটা তো খুবই ভালো দিক। প্রেম নিয়ে আসলে না, হতাশ হবারও কিছু আমি নেই। প্রেম সবসময় প্রাণবন্ত। জীবন নিয়ে হতাশ হতে পারি, কিন্তু প্রেম নিয়ে কখনো হতাশ হইনি। তো আচ্ছা, আচ্ছা। যাই হোক, আমি অনলাইনে, যদিও কাজটা করা উচিত না, আমি একটা শুভ কি আমাকে শুনতে পাচ্ছ? শুভ আটকে গেছে সম্ভবত। শুভ, আমাকে কি শুনতে পাচ্ছ তুমি? সিগারেট আমার জ্বালানি ছিল, আমি আচ্ছা। হ্যাঁ, আমি আমাদের মনে শুনতে হয় পাইনি কানেকশনটা, ফাঁকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, কানেকশনটা যাই হোক আবার পেয়েছে। চলে যাওয়ার কারণে হ্যাঁ, এরকমটা। শোনো আমরা আর বেশি সময় নেই। আমরা আর জাস্ট ৩ থেকে ৪ মিনিট আছি। একদম শেষের দিকে। হ্যাঁ, ঠিক আছে? তো আমরা যেহেতু শেষের দিকে তোমার এমন কোনো কথা যারা দেখছে বা দেখবে যাদেরকে জানাতে চাও ছোট করে ১ লাইন বা ২ লাইনে যে বলতে চাও তুমি কোনো কিছু? আসলে আমরা কিন্তু সব কথা সবাই জানি, সব কথাই জানা জানি, না তোমার মানে ভালো লাগা তুমি বলছি এটাও বলতে মানে পারো যে আমি ভাই এটাকে যে এটাকে যেখানে শুরু আছেন মানে ইচ্ছামত বাঁচেন। ঠিক আছে? একটু বলতে নো হবে, টেনশন ডো ফুর্তি। হুম। একটু বলতে হবে। ব্যাপারটা হলো আমরা কিন্তু সব কথাই জানি, হয়তোবা সেই কথাটা সেইভাবে আমাদের সামনে আসে না, বা আমরা সেটা নিজের মধ্য থেকেও আসতে পারে, কথাটা আমি নিজের জন্য বলতে পারি, সেই কথাটা হয়তো বা আসে না কখন। তো সেটা যেটাই হোক, কিন্তু আমরা কিন্তু সবই জানি এই কথাটা কোনোভাবে নিয়ে আসতে হবে, সেটা নিজেকে দিয়েই হোক, বা কারো দ্বারা হোক, কোনো কিছুর দ্বারা হোক, কোনো বস্তুর দ্বারা হোক, হতে পারে যে কোনো কিছুর দ্বারা হোক, যেই কথাটা আপনাকে আমাকে আরো একটা দিন বাঁচার জন্য উৎসাহ দেয়, সেই কথাটাকে তুলে আনতে হবে। আচ্ছা, সেই কথাটাকে বের করে আনতে হবে। বের খুব করে আনতে হবে। গভীর থেকে আনতে হবে, বা এই জন্য আমাকে খুব মানে ভাব গাম্ভীর্যপূর্ণ জীবনযাপন করতে হবে না। না, না, একজন ইটস কবি ডাজন্ট নট। একজন কবি কেন একজন কবি কেন ব্যবসা করতে পারবে না? এরকম কোনো নিয়ম আছে অবশ্যই কোথাও? পারবে। না, না, কবিরা যেকোনো কিছুই করতে পারে। আমি তো ওষুধ যাই হোক বেচি। আমরা ৫৯ মিনিট পার করে ফেলেছি। আর তোমার কাছে আমার আরো প্রশ্ন ছিল কিন্তু সেটা সময় সময় সংকটনের স্বল্পতা, কারণে হয়নি। আমাদের হ্যাঁ, আড্ডাটা আড্ডা দাদা শেষ হবে না। এটা এইভাবে দীর্ঘায়িত আস্তে, না, আস্তে এভাবে এরকম সম্ভাবনা আর ভালো লাগে না। আমাদের আড্ডা হুম। কেবল শুরু হচ্ছিল। হচ্ছিল মানে সবেমাত্র জমছে। এর মানে ভেতরে ১ টাইম ঘন্টা পার লিমিট, করে ফেলেছি। এই টাইম লিমিট আমাদের জন্য না, না, যাই হোক আমাদের তারপরও আ সময়ের ব্যারিয়ার আমাদের জন্য না। হ্যাঁ, সময়ের ব্যারিয়ার না। তারপরও আজকের আয়োজনে এই যে চিন্তার নাভি পর্ব ৬ আমরা যতদূর আলাপচারিতা করলাম যারা দেখেছেন বা দেখছেন বা দেখবেন সবার জন্য তো ভালোবাসা রইলো।
আর তোমার এই আজকের আয়োজনে তোমার বিদায়ী শুভেচ্ছা সকলের সাথে বিনিময় করো, তারপর আমরা আয়োজন শেষ করে দেবো আজকের মতো। যদিও কি হলো আর আগামাথা কিছু বোঝা গেল না, বা আমি কি হুম। বললাম বা কি বলতে পারলাম সেটাও আসলে আমি মানে এখন ভুলে গেলাম। শিওর না। কিছুই মনে ভুলে নাই আমার। গেলাম। কি হ্যাঁ। বললাম না বললাম জানি না, হয়তো বা হ্যাঁ। আহ, যে প্রসঙ্গে আসা উচিত ছিল সেই প্রসঙ্গে আসতে পারিনি, যেটা বলা উচিত ছিল সেটা বলতে পারিনি, বা যেটা নিয়ে আসলে দুটো কথা বলা যেত আরো সেটা হয়তো বলিনি, বা যেটা হুম। বলা উচিত ছিল না সেটা বলে ফেলেছি। তো যেটাই হুম। হোক না কেন, আমরা তো আসলে ইনফর্মাল মানুষ, মানে এলোমেলো ভাবে গোছানো মানুষ। আমাদের কাছ থেকে এর থেকে ভালো কিছু আর আশা করা যায় না। আর আমরা কথাটা হুম। বললাম কি, আমি কখনো আমিকে একা ভাবি না। আমি আসলে আহ, সবসময় একটা মিছিল নিয়েই চলি। এখানে অসংখ্য আমি এবং আমরা, হ্যাঁ, অসংখ্য আমি এবং অনেকগুলো আমি। এখানে যে আমি হুম। একজন সারিয়া শিব, ওখানে তানজির সৌরভ একজন সারিয়া শিব, হ্যাঁ, অবশ্যই। সেটাই ভাবি। তো যাই হোক, হয়তোবা অনেক কিছুই, অনেক গুরুত্বপূর্ণ কথা চলে আসতে পারতো, আসেনি। তো যাই হোক, ভবিষ্যতে হয়তোবা আসবে। আমরা হ্যাঁ, আবারও দেখা এরকম হবে, আবারও আড্ডা হবে। লাইভে, আর ঘটনা হচ্ছে যে আমি জীবনে কখনো এরকম লাইভ টাইভে কখনো আসিনি, তো আসলে আমি জানি না যে কিভাবে, হুম। আর সব থেকে বড় কথা কিভাবে কথা বলতে হয় সেটা কিন্তু আমি খুব ভালোভাবে জানি না। আচ্ছা, আমি আচ্ছা। খুব যাই মানে হোক। গুছিয়ে কথা বলা, না, 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 কখনো এটা ব্যাপার কখনো না। আমি খুব, মানে স্পষ্ট, একদম মানে প্রমিত ভাষা ব্যবহার করলাম, আচ্ছা, কখনো আবার এটা কোথাও নিয়ে তো ই করে সমস্যা ফেললাম, নেই, যে এটা 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 নিয়ে নিয়ে। কোনো ব্যাপার না। যেহেতু জিনিসটা হুম। ইনফরমাল, আসলে করতে করতেই তো একদিন, মানে কি বলবো, সেটা পরিপূর্ণতা লাভ হ্যাঁ, করবে। শিখতে হয়, হ্যাঁ, একদিন হয়তো বা পরিপূর্ণতা লাইভ লাভ করতে করবে। করতে দেখা গেল যে আমি এই বাংলাদেশের সব থেকে দুর্দান্ত লাইভকারী হয়ে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, হতেই আরে পারে, ভাই, এটা তো আশ্চর্যের হয়। কিছু আমি নেই। বলি, আমি নিজে যে মানুষ, আমি জিন্দেগিতে লাইভ করি নাই। করোনা কাল আসার পরে আমি তো বলি যে করোনা কাল আমাকে ফেসবুক লাইভ করা শিখাইছে। ঠিক আছে? তবে আর এখন তবে তাই নিয়ে অনুষ্ঠান করে বেড়াচ্ছি। না, তবে আপনার কিন্তু কথা বলার একটা কিন্তু প্র্যাকটিস ছিল। হ্যাঁ, আপনি কথা বলার মঞ্চে প্র্যাকটিস এটা। হ্যাঁ, আপনি মঞ্চে যাবার মঞ্চে কারণে। যেরকম যেরকম কথা বলে অভ্যস্ত, সেরকমটা মানে আড্ডা মাথায় রাখার লোক তো আপনি। মানে যে কোনো ভাবে কেউ বেলাইনে গেলেও আপনি ঠিক টেনে লাইনে নিয়ে আসা লোক। ওটা ব্যাপার না। আচ্ছা। আড্ডা কিভাবে দিতে হয় আর আড্ডার রেশ কিভাবে রাখতে হয় এবং মানে কিভাবে জমাইতে হয় সেটা আপনার থেকে ভালো হতে কেউ জানে না। মানে আমার দেখা মতে এ পর্যন্ত জানা যাদের মতে। সঙ্গে কথা আচ্ছা, হয়। যাই হোক। আচ্ছা, যাই হোক। তাহলে তো আমরা আজকের আয়োজন। হুম। হ্যাঁ, অবশ্যই বলো, বলো। আজকের আয়োজন শেষ আমরা করো, শেষ এখানেই করো। হয়তো বা শেষ করে ফেলতেছি। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, সবাইকে আবার শুভেচ্ছা বা হ্যাঁ, সবাইকে কোনো শুভেচ্ছা শুভকামনা। ভালোবাসা অফুরন্ত সবসময়। সবাই অনেক ভালো না থাকলেও সবাই নিজের মতো শান্তিতে থাকে, নিজের মতো শান্তিতে। তো এটাই যাই হোক, প্রত্যাশা। আমাদের আজকের আয়োজন চিন্তার নাভি পর্ব ৬ আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের চিন্তার নাভি ছিল শাহরিয়ার শুভ, আমার ডার্লিং। তো তার সাথে অনেক কথাই বলার ছিল। কিন্তু সময় আসলে বলতে দেয় না। আর আমরা হয় কি, কথা বলা শুরু করলে শুধু বলতেই থাকি, বলতেই থাকি। তো ওই যে একটা অনুশীলন রয়ে গেছে পূর্বের, ওটা আর এখন নতুন করে ভাঙা সম্ভব না। তো যে কোনো জিনিস নিয়ে আলোচনা শুরু হলে ওর শেষ না হওয়া পর্যন্ত চলতেই থাকে। মানে শেষ হয় না, চলতে থাকে। তারপরেও চলমান থাকে। তো যাই হোক, শ্রোতা দর্শক যারা দেখেছেন, যারা দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে আবারও ভালোবাসা। এবং যারা এবং দেখেননি সকল এবং এবং দেখবেন যারা না, দেখেননি, দেখবেন না, তাদের প্রতি অবশ্যই, অবশ্যই ভালোবাসা রইলো। আর বিষয়টা হচ্ছে, বা করোনাকালীন একটা মহামারীর সময় চলছে, এখানে ছোট্ট একটা বার্তা থাকবে। সেটা হচ্ছে যে অবশ্যই। যেখানেই থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং সচেতনতা এবং সাবধানতার সাথে থাকুন, এবং সব শেষ কথা একটাই, অবশ্যই আরো বেশি মানবিক হয়ে উঠুন। আরো বেশি একজন আরেকজনের পারস্পরিক যে মানবিক বা মানবতার বন্ধন, অবশ্যই। সাম্যের বন্ধনটা দৃঢ় করুন। তো আজকের মতো আজকের এই আয়োজন চিন্তার নাভি পর্ব ৬ এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা ছোট্ট শুভরাত্রি। একটা পয়েন্ট ছিল, হ্যাঁ, সেটা হলো হ্যাঁ, কেউ বলো, আবার বলো। মিসলিড যেন না হয়। আমি দোকানে সবসময় কিন্তু মাস্ক পরে থাকি। আচ্ছা, আচ্ছা। না, না, না। সবাই মাস্ক ওকে, পরবেন দ্যাটস গুড। হ্যাঁ, এবং মাস্ক নিরাপদ পরবেন, থাকবেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিরাপদ থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।